তো এটা সিঙ্গেল কলামের, তাহলে যে ইয়াটা আসবে, এরিয়াটা আসবে, আমরা যদি এখানে একটা কলাম রাখি এবং এখানে একটা যদি কলাম থাকে, মানে এখানের এক্সিয়াল লোড, এই কলামের এক্সিয়াল লোড, এই কলামের এক্সিয়াল লোড কে যদি বিয়ারিং ক্যাপাসিটি ভাগ দিই, তাহলে এই ফাউন্ডেশনের এরিয়াটা আসে। এবং এটাকে যদি ভাগ দেই, তাহলে এটা যদি আমার বিয়ারিং ক্যাপাসিটি ভাগ করি, তাহলে এই এরিয়াটা আসে। একটা একটাকে যদি কোনো ধরনের ডিস্টার্ব না করে, তাহলে আমরা সিঙ্গেল ফুটিং ডিজাইন করব। সিঙ্গেল ফুটিং এর আরেকটা বিষয় হচ্ছে, সিঙ্গেল ফুটিং আমরা যখন করি তখন কি করি, সে আমার এটা সিঙ্গেল ফুটিং, একটা সিঙ্গেল ফুটিং, এটা যদি আমরা মোমেন্ট যদি ইয়া করি, তাহলে দেখা যাচ্ছে কি মোমেন্টটা এরকম টাইপের আসবে, এরকম করে আসবে, তাই তো। তো উপরে অনেকেই মানে প্রশ্ন করে যে স্যার উপরে তো আমরা রড দেই না কেন ইয়েতে, উপরের জালিতে। আসলে এখানে উপরের জালিতে এটা যদি টেনশন হয়ে যায়, এটা তো কম্প্রেশন, ওটা তো কম্প্রেশন, তাই তো। তো উপরেরটা যখন কম্প্রেশন হয়, কংক্রিট এমনিতেই কম্প্রেশন নিতে পারে, তাই না। আমার যদি এটা যদি মোমেন্ট হয় এই জায়গায়, তাহলে উপরে তো কম্প্রেশন আছে, এই জন্য আমরা রড দেই না, কারণ কংক্রিট অ্যাজ নিজেই তো কম্প্রেশন ম্যাটেরিয়াল, কম্প্রেশন নিতে পারে, কম্প্রেস নিতে পারে। তো সো এইখানে আমরা কোনো রড লাগে না, আমরা রড দিই শুধু এই জায়গাটাতে, এই জায়গাতে আমরা রড দিয়ে দিই। এখন যদি আমার ওই দুটো কলামকে, যদি একটা কলামের এরিয়া যদি আরেকটা কলামের উপর কোনোভাবেই আমরা যদি ইয়ে করতে না পারি, এরিয়াটা দিতে না পারি। আর এরিয়ার একটা ধর্ম কি জানেন, এরিয়াটার এই যে ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনটার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার এই লোডটা ট্রান্সফার করে দেয় কোথায়, মাটিতে ট্রান্সফার করে দেয়, মাটিতে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ট্রান্সফার করে দেয়। এখন আপনার যখন আমি দুটো কলাম, এখানে একটা কলাম বা এখানে একটা কলাম, এখানে যদি আমি ফাউন্ডেশন আঁকি, যে ফাউন্ডেশনটা এরকম টাইপের আছে, এইটা এভাবে আছে, এটা দুইটা ইন্ডিভিজুয়াল ফুটিং বা স্প্রেড ফুটিং আমরা করলাম। কোনো কারণে এরিয়াটা এর উপরে যখন চলে যাচ্ছে, তখন আমরা কি করতেছি, আমরা দুটোটা মিলে একটা ফাউন্ডেশন করে দিচ্ছি। তখন আসলে তাদের মুভমেন্টটা কি দাঁড়াবে, তাদের মুভমেন্টটা দাঁড়াবে কিরকম, এইরকম করে, এইরকম গিয়ে, এইরকম করে, তারপর হচ্ছে এরকম যেতে পারে, তাই না, এরকমই তো হবে। দেখেন এখানে কিন্তু পজিটিভ মুভমেন্ট অলরেডি চলে আসছে, এখানে কিন্তু এই জায়গাতে পজিটিভ মুভমেন্ট চলে আসে, এবং দেখবেন যে এখানেও কিন্তু পজিটিভ মুভমেন্ট ক্যারি করা শুরু করবে। এই জন্য দেখবেন মানে এই কম্বাইন ফুটিং এ, মানে দুইটা দিয়ে কম্বাইন ফুটিং এ সবসময় দেখবেন যে টপ লেয়ারের রড চলে আসবে। তার মানে কম্বাইন ফুটিং আসলেই আপনাকে ডাবল জিয়ালির রড চলে আসবে। তাহলে এখন আপনি বলেন যে এটা দোনোটা কি কস্ট আসলে কোনটার বেশি হবে? অবশ্যই স্প্রেড ফুটিং এর চাইতে কম্বাইন ফুটিং এর রডটা বেশি বলে বা কস্ট বেশি চলে আসবে, ব্যাপারটা বুঝছেন। তাহলে এখন আমরা যদি কোনো কারণে যদি এই ফুটিংটা যদি আমরা সিঙ্গেল ফুটিং যদি চুজ করতে না পারি, তাহলে আমাদের কম্বাইন্ডে চলে যেতে হবে। এখন মনে করেন যে এখানে কলাম আছে, এখানে কলাম আছে, এখানে কলাম আছে, কেমন আমরা এই দুইটা নিয়ে কম্বাইন করতে পারি, এই দুইটা নিয়ে কম্বাইন করতে পারি, হ্যাঁ। তো যে দুইটা পসিবল কাছাকাছি, সেই দুইটাতে নিয়ে নিয়ে আমরা একটা কম্বাইন ফুটিং দিব এবং ডিজাইন করব সেভাবে। তা আজকে আমাদের মূল টপিক যেটা, সেটা হচ্ছে যে কম্বাইন ফুটিং। তো কম্বাইন ফুটিং এর
আমরা মনে হয় আপনাদেরকে ওইটা দেই নাই না, ওই ফুটিংটা ওইটা দিছি কি, এক্সেল ফাইলটা দেই নাই, সিঙ্গেল ফুটিং এক্সেল ফাইল দিছি, হ্যাঁ দেই নাই। যাই হোক, তাহলে দেখেন এই যে দেখছেন শেয়ার এবং মোমেন্ট, কম্বাইন ফুটিং, এই যে দুইটা কলামের ফুটিং এর মোমেন্ট আপনি দেখেন, যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম, এই যে এখানে মোমেন্ট আপনি বুঝতে পারবেন যে কেন আসলে এই ফুটিং গুলোতে আপনার এখানে একটা কলাম আছে, এখানে একটা কলাম আছে, এই যে পজিটিভ মোমেন্ট, দেন এটা নেগেটিভ মোমেন্ট, হিউজ পরিমাণ উপরে মোমেন্ট জেনারেট হয়ে গেছে। এই জন্য দেখবেন যে উপরেই এবং নিচে দুই দিকেই রড ব্যবহার করতে হয় আমাদের কম্বাইন ফুটিং এর ক্ষেত্রে, কেমন? তো এটা এরকম একটা আমাদের এটাও জ্যামসের বইয়েরই একটা ডিজাইন, কম্বাইন ফুটিং এর ডিজাইন। তো এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে যেটা দুইটা কলাম, কোন কলামটা এক্সটেরিয়র কলাম আর কোনটা ইন্টেরিয়র কলাম, মানে এক্সটেরিয়র আর ইন্টেরিয়র কলাম বলতে যাচ্ছে যে যেটা হচ্ছে বাউন্ডারির কাছাকাছি যেগুলো আছে সেটা হচ্ছে এক্সটেরিয়র কলাম, এবং ভিতরের দিকে প্রজেক্টের ভিতরে যেগুলো এগুলো হচ্ছে ইন্টেরিয়র কলাম বলতেছে। এখন আমাদের এই যে ইয়েলো কালারের যে সেলগুলো, আমরা মানগুলো আমরা বসাবো, যেমন এক্সটেরিয়র কলামের সাইজ গুলো বসাবো, ইন্টেরিয়র কলামের সাইজ বসাবো, মানে এই এক্সটেরিয়র কলামের সাইজ এবং ইন্টেরিয়র কলামের সাইজ আমরা এফ প্রাইম সি বসাবো, আমরা এফ ওয়াই বসাবো। আমরা সেন্টার টু সেন্টার ডিস্টেন্স বিটুইন টু কলাম, এই যে দুইটা কলামের সেন্টার, এই যে কলামের সেন্টার থেকে এই কলামের সেন্টার 16 ফিট, এই আমরা 16 ফিট এখানে দিলাম, এবং এক্সে কলাম সাইজ 16-16, এই যে 16-16 এবং 20-20 আমরা দিয়ে দিলাম। এবং এক্সটেরিয়র কলামের ড্যাট লোড এবং ইন্টেরিয়র কলামের ড্যাট লোড আমরা বসালাম। এটা আমরা কোথায় থেকে পাবো? আমরা ইটেপস থেকে আমরা নিয়ে আসবো, এটা আমরা আগেই জানি কিভাবে আনতে হয়। প্রয়োজনে ডিএল কম্বো করে নিলাম আমরা একটা, এবং এলএল কম্বো করে নিলাম, দুইটা কম্বিনেশন বানাই আমরা যখন অ্যানালাইসিস করতেছি, তাহলে ওখান থেকে আমরা ডিএল টোটাল ডিএল এর ইয়াটা রেজাল্ট এখানে পেয়ে যাব, অথবা এলএল কম্বো থেকে লাইভ লোডটা পেয়ে যাব। তাহলে এক্সটেরিয়র কলামের ডিএল এবং ইন্টেরিয়র কলামের এলএল আমরা এগুলো সব মানগুলো দিব। এরপর আমাদের সয়েল ডেন্সিটি বসাবো, কংক্রিট ডেন্সিটি বসাবো, এগুলো আমরা জানি 120 পিসিএফ 150 পিসিএফ, এগুলো ফিক্সড, এগুলো আমরা অতটা ইয়া নেই। এরপরে হচ্ছে অ্যালাউয়েবল সয়েল বেয়ারিং ক্যাপাসিটি কিউএ 5 কেএসএফ আমরা এখানে দিই, যা পাওয়া যায় ওখানে ওই লেভেলের। মেইন মাথা রাখতে হবে কোন জায়গায় আমি যেই জায়গায় ফুটিংটা রাখবো, যেই জায়গায় ফুটিংটা রেস্ট করাবো, ওই ফুটিং এর নিচের যে লেয়ারটা, এটার বেয়ারিং ক্যাপাসিটি, এটার বিসিটা বসাবো, মানে যে লেভেলে আমার ইয়াটা রেস্ট করবে ওই জায়গার বিয়ারিং ক্যাপাসিটি। ব্যাপারটা বুঝছেন? আপনারা দেখেন না, আবার 50 ফিট দূরের বিয়ারিং ক্যাপাসিটি বসাই দিয়েন। আমি যেখানে যে মাটির যে লেভেলে রাখতে চাই সেই জায়গার বিয়ারিং ক্যাপাসিটিটাই আমি বসাবো। এখন আপনারা গত ক্লাসে আমরা এটা নিয়ে অনেক আলোচনা করছিলাম, সেটা হচ্ছে যে স্যার বিয়ারিং ক্যাপাসিটি লো থাকলে কি হবে? লো থাকলে আপ কিভাবে করবেন সেটা এখন মাথা ব্যথার বিষয় আছে। যেমন রিসেন্টলি আমার একটা ইয়াতে ওরা ওখানে 7 থেকে 8 এসপিটির ইয়া আছে, কিন্তু ওরা পাইলিং করবে না। তো তারা আজকে সকালবেলা ফোন দিচ্ছে, আমি বললাম যে ভাই তাইলে তলাটা কমাও, আমি কোনোভাবে এটা এই ফুটিং মানে ওইখানে রাখা যাচ্ছে না, তোমাকে তালা কমাইতে ফেলতে হবে। তলা কমাইলে হবে কি, তলা কমাইলে লোড কমে যাবে, লোড কমে গেলে আমার এরিয়া কমে যাবে, তাহলে সম্ভব। সব জায়গায় যে ও যা চায় তাই, তাহলে তারা যদি চায় তাহলে তো আমাকে পাইলিং এ চলে যেতে হবে, ডিপ ফাউন্ডেশনে চলে যেতে হবে। তো এখন এইটা বেয়ারিং ক্যাপাসিটি বাড়ানোর কারো যদি ম্যাকাডাম করে যদি আপনারা যদি প্রমাণ করতে পারেন, বা অথবা ক্লায়েন্টকে এটা বলতে পারেন যে ঠিক আছে আপনি ম্যাকাডাম আমি দিলাম, বাট ম্যাকাডামের পরে আমাকে আবার সয়েল টেস্ট রিপোর্ট দিতে হবে, সয়েল করে দেখতে হবে যে আসলে আমার এই জায়গায় কতটা বিয়ারিং ক্যাপাসিটি ইনক্রিজ করলো। এটা যদি আপনি প্রমাণ করতে পারেন,
দেন ওকে। আর যদি কোনোদিন প্রমাণের সার্টিফিকেট সে দিতে না পারে, তাহলে আপনি তো ডিজাইন করতে পারবেন না জায়গায়। সেক্ষেত্রে একটা প্রশ্ন আছে। বলেন। ম্যাক্সিমাম ম্যাকাডাম কত 2 ফিট হ্যাঁ, পরে লাগে 2 ফিট এর চেয়ে বেশি করে না। এখন এখানে একটা মানে আপনার কথা আমি ক্লিয়ার, ওনার কথা আমার ক্লিয়ার, এটা আমি আজকেই বলতাম বিষয়টা। অনেকেই আমাকে প্রশ্ন করে যে যে স্যার নিচে তো এসপিটি ডাউন হয়ে গেছে, হ্যাঁ, মনে করেন যে এটা এসপিটি লেভেল 7, 8, তারপরে 9, আবার ধুম করে 2, বুঝে না এরকম বেয়ারিং ক্যাপাসিটি। এখন আমি এখানে ফাউন্ডেশনটা রাখতে পারবো কিনা, এটা কিন্তু অনেক বড় বড় মানে অনেক ইয়ারাও সিদ্ধান্ত নিতে পারে না। হায় হায়, নিচে তো মনে হয় পুরো বিল্ডিং সহ, আর ঢুকে গেলে ভিতরে 2 মানে তো 2, 1 এসপিটি মানে তো এগুলো টলটলে পানি, তাই না? পুরো বিল্ডিং যদি এটা ডাউন হয়ে যায়, ভিতরে ঢুকে যায়, একটা ভয় নিশ্চয়ই কাজ করে, তাই না? কারণ হতে পারে, যেমন আর্থকোয়েক হচ্ছে সেই কারণে হচ্ছে যে হতে পারে। না মানে যেই হোক, একটা বিল্ডিং এর সেলফ মানে আপনি লোড দেওয়ার পরে বিল্ডিং কে সেটেলমেন্ট করে দিতে পারো না, হয়ে যেতে পারে। দেখেন তো এরকম করে যদি এসপিটি চলে আসে। এখানে একটা আপনাকে মানে এই জায়গাতে একটা ইয়া করতে হবে, চিন্তা করতে হবে, আমি কিন্তু এটা কি করা যেতে পারে। সে আমি এই জায়গায় আমার ধরলাম যে আমার এই জায়গার বেয়ারিং ক্যাপাসিটি ধরুন যে 5 KSF, ঠিক আছে, এখানে আসছে 6 KSF, এখানে আসছে 7 KSF, আমি জাস্ট একটা মান ধরলাম, এখানে এসে 0.9 KSF হয়ে গেছে, হয়তো এটার ডিস্টেন্স হয়তো 20 ফিট বা 10 ফিট, যাই হোক আমি 20 ফিটে ধরলাম, 20 ফিট নিচে গিয়ে এটা 0.9 KSF হয়ে গেছে। তো এখন 0.9 KSF যদি এটা এই জায়গায় হয়ে যায়, তাহলে আপনি এখন কি করবেন? আপনার একটা তো বড় সিদ্ধান্ত নিতে হবে যে আমি আসলে এই যে ফাউন্ডেশনটা এই জায়গায় দিব, তাইলে ইয়া হবে। এখানে একটা টেকনিক কাজ করাতে হবে, সেটা হচ্ছে যে আপনি মনে করেন আপনি যদি ইয়া করেন 0.9 KSF এর এই জায়গায় আপনি মনে করেন ফাউন্ডেশনটা আছে, চিন্তা করেন যে পয়েন্ট এই জায়গায় 20 ফিট নিচে আপনার এই ফাউন্ডেশনটা এখানে আছে, তখন এরিয়া কত দরকার ছিল? ফুটিং এরিয়া। ক্লিয়ার? আমার কথা আগে বুঝে নেন। আপনার মনের কোন ধরনের সন্দেহটা যদি থাকে, তাহলে আপনি দেখেন যে ফুটিং এরিয়াটা এই জায়গায় কত ছিল। এই জায়গায় একটা নিশ্চয়ই বেয়ারিং ক্যাপাসিটি আছে, এই বেয়ারিং ক্যাপাসিটি আপনার কলাম লোড কি চেঞ্জ হয়েছে? কলাম লোড তো মনে করেন 400 কিল, এটা তো আর চেঞ্জ হচ্ছে না। 400 কিপ ডিভাইডেড বাই 0.9 KSF, এরিয়া আসছে মনে করেন যে 700 স্কোয়ার ফিট, 700 স্কোয়ার ফিট আসবে, ঠিক আছে। আর মনে করেন এই 400 KSF এই জায়গায় যদি আমি ফাউন্ডেশনটা থাকে, তাহলে এরিয়া আসে ধরেন যে 60 KSF, 60 স্কোয়ার ফিট, তাহলে 5 ফিট বাই 5 ফিট দিলে হয়ে যাচ্ছে না, 60 যদি হয় তাহলে 5 12 60, 12 ফিট বাই 5 ফিট এরিয়া দিলে আপনার এটা কাভার হয়ে যাচ্ছে, তাই না? এখন এই যে এরিয়াটা আপনি চিন্তা করে দেখেন, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কি হবে? ইয়া হচ্ছে না? আপনি একটা ক্যাডে এই ফাউন্ডেশনের তলা থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আপনি কি করবেন? ক্যাডে ড্রয়িং আঁকেন। ড্রয়িং এঁকে আপনি এই এরিয়াতে যখন আসবে, তখন একটা এরিয়া পাওয়া যাচ্ছে না? দেখছেন এখানে একটা এরিয়া আসছে না? এখন এখানে একটা এরিয়া আসছে না? আর এটা যখন 45 ডিগ্রি অ্যাঙ্গেল রাখবেন, অথবা এটা ঐকিক নিয়মেও করা যেতে পারে যে এই তো ফিট নিচে এরিয়া যদি এত হয়, 20 ফিট নিতে এরিয়া কত, এটা একটা ঐকিক নিয়মে আসবে না? তার মানে কি, আপনি যে এরিয়াটা 60 স্কোয়ার ফিট এরিয়া, এটা এই জায়গায় এসে কত বিহেভ করবে?
এটা দেখবেন যে মনে করেন যে ধরেন যে এটা 800 এসএফটি আপনার এরিয়া আসে, তাহলে আপনার নিট কত? নিট হচ্ছে 700, কিন্তু আপনার এখানে আসতেছে কত? 800। তার মানে এটা চাইতো বেশি স্কোয়ার ফিট জুড়ে আপনার ইয়ে আছে, সুতরাং এটা সেফ। মানে এখানে দিলেও আপনার এইটা এত দূরে এসে এটির ইম্প্যাক্টটা ঘটবে না। ব্যাপারটা বুঝছেন? আমার এখানে যদি ফাউন্ডেশনটা এখানে থাকতো তাহলে এটা 700 স্কোয়ার ফিট আমার হয়, ঠিক আছে, কিন্তু আমার এখানে যখন আসবে 20 ফিটে তখন প্রায় 800 স্কোয়ার ফিট, তার মানে এটা সেফ ইয়াতে আছে। আপনি কোন পোর্শনে আপনার যেখানে ডাউট মনে হচ্ছে সেখানে আপনি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এরিয়া কত আপনার আপনি ক্যালকুলেশন করে নেন, আপনার এরিয়াটার ক্যালকুলেশন করে নেন, দেখবেন যে ওখানে আপনার এই এরিয়াটা আপনার জন্য সেফ হচ্ছে কিনা। যদি সেফ হয় তাহলে আপনি যেখানে ফাউন্ডেশন দিচ্ছেন এই এত 20 ফিট নিচে গিয়ে 2 কেএসএফ 2 এসপিটি বা 0.9 কেএসএফ এর যদি ইয়াও হয় তাতে কোনো অসুবিধা নাই। সেক্ষেত্রে হাই রাইজ বিল্ডিং এ না, হাই রাইজ বিল্ডিং এ তো অন্য বিষয়, আমি আপনার কেস টু কেস ডিফারেন্ট হবে, বিল্ডিং টু বিল্ডিং ডিফারেন্ট হবে। আমি তো বলতেছি কি, আমি তো এটা জাস্ট থাম্ব রুল বললাম, এটা থাম্ব রুল। আপনি ইঞ্জিনিয়ারিং জাজমেন্ট দিতে হবে তো আপনাকে। আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে ভাই আমার এত 20 ফিট নিচে গিয়ে আমার 0.9 কেএসএফ, আমার তো এখানে বেশি আছে, বাট এখানে এইটার ইম্প্যাক্টটা এই জায়গায় কত, এটা আসলে আপনাকে ডিস্টার্ব করবে কিনা, আপনাকে এটা তো ওকে বলতে হবে ক্লায়েন্টকে। ক্লায়েন্ট যদি বলে যে আমার তো এই জায়গা তো স্পিড কমে গেছে, তাহলে এখানে আমার কোনো অসুবিধা হবে কিনা। আমি বললাম যে এইটার এই যে আপনি এটার ইম্প্যাক্টটা 45 ডিগ্রি যে এরিয়ার দরকার, এখানে এরিয়া বের করে দেখেন না, আপনি এই জায়গার এরিয়াটা বের করে দেখেন, এই জায়গায় এরিয়াটা কত দরকার ছিল, আপনার এরিয়া আছে কত। দেখা যাচ্ছে কি এটা আপনার যদি এটা ইয়া হয়, আপনি সেভে আসেন কিনা এটা আপনি প্রমাণ করে ফেলবেন। ব্যাপারটা বুঝছেন? এখন আপনার প্রশ্ন কি আপনার আসছে? আপনি বুঝে বুঝে মানে আপনি যেটা বলছিলেন যে 2 ফিট নিচে যদি ডাউন হয়ে যায় তাহলে আমরা কি করবো, বা 20 ফিট নিচে যদি ডাউন হয়ে যায়, লাইক দ্যাট, এইভাবে করে আপনি ক্যালকুলেশন করে দেখতে হবে। জাস্ট এটা ঐকিক নিয়মে দেখবেন যে আপনার এত ফিটে যে এসপিটি দরকার ছিল আপনার এটা আছে কিনা, বা বিয়ারিং ক্যাপাসিটি দরকার ছিল সেটা আছে কিনা, যদি থাকে আপনি সেফ, আপনার কোনো ইয়া নেই। 20 ফিট নিচে থাকলেও আপনার এটা সমস্যা নেই। তো এইভাবে করে আমাদের একটু ইয়া করে দেখতে হবে। আর কোন ধরনের যদি এরকম আপনারা পান যে এখানে কি সিদ্ধান্ত নেবেন, তখন তো আপনার গ্রুপ ডিসকাশনে আপনি আমাকে নক করবেন, আমি আপনাকে একটা মেবি বলে দিতে পারি, একটা ওই যে ওদের রিকমেন্ডেশনের মতো করে আমি বলে দিব যে স্যার মেবি আপনি এটা ইউজ করতে পারেন। কারণ আজ আপনার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, আপনি সিদ্ধান্ত নেবেন কি করবেন, তাই না? আমি বলবো মেবি, আর আমাকে টাকা দিলে বলবো তো হ্যাঁ এটা কর। আমার টাকা না দিলে আমি কেন আপনার রেসপন্সিবিলিটি নিব? কালকে আমি সিরিয়াতে গেছিলাম আমার একটা শুনানির জন্য। তো শুনানিতে আমার এক বন্ধু বলতেছে যে এখন প্ল্যানেট এনে সাইন না করিও না, যে অবস্থা ভালো না। দ্যাট মিনস সিডিএতে আমরা যারা প্ল্যানে সাইন করি, বলছে আমি কোনো একটা প্ল্যানে সাইন করলাম, তো তো প্ল্যানে সাইন করতেছি, এইটার রেসপন্সিবিলিটি যে সাইন করে তার কাছেই চলে আসে। প্রথমে কিন্তু অথরিটি কিন্তু ধরবে কিন্তু যে প্ল্যানে সাইন করছে তাকে। এবং এইটার সাথে কারণ ঘটনা হচ্ছে যে প্ল্যান পাস করা এক ধরনের করে হয় আরেক ধরনের, এটা টোটাল রেসপন্সিবিলিটি তখন কার কাছে চলে আসে? যে সাইন করছে তার কাছে। তো এই জন্য বলছে এখন প্ল্যানে সাইন করলে যদি কোনো কারণে যদি ওই প্ল্যান অনুযায়ী যে এক্সিকিউট না হয়, তাহলে যে ইঞ্জিনিয়ার সাইন করছে তার কাছে রেসপন্সিবিলিটি আইনগতভাবে তাকে ধরা হবে। এখন এরপরে যদি সাইনের পর যদি তার সাথে আপনাকে সিডিএতে ইনফর্ম করতে হবে, আপনাকে সিডিএতে ইনফর্ম করে দিতে হবে যে এই বিল্ডিং এর সাথে আমি জড়িত নয়, করে আমার সাইন দিয়ে দিতে হবে। যদি না দেয়, বিল্ডিং যদি উঠে যায় এবং এটা যদি কোনোভাবে কলাম ডিভিয়েশন বা কোনো কিছু ডিভিয়েশন হয়, টোটাল রেসপন্সিবিলিটি আর মালিকের সাথে সাথে ওই ইঞ্জিনিয়ার জড়িত। সামনে এই দিনটাই আসবে, সো প্ল্যানে সাইন করার আগে আপনাদেরকে এগুলো চিন্তা করতে হবে। তো যাই হোক,
এখন তো যারা আমাদেরকে বলে যে হ্যাঁ প্ল্যান অনুযায়ী আমরা এক্সিকিউট করব, কোনো ডেভিয়েশন হবে না, তাই তাদের সাথেই আমরা কাজ করি, নতুবা সিডিএ কে আমাকে ইনফর্ম করে দিতে হয় আর কি। তো এটা তাহলে এখানে আমরা এখন আপনারা বলতে পারেন যে আসলে আমরা এই ফাউন্ডেশন যে চুজ করলাম, এই ফাউন্ডেশনটা না হয়ে আমরা কখন র্যাফটে চলে যাব, এটা একটা আছে ম্যাটে কখন চলে যাব, এটা একটা তো বড় একটা প্রশ্ন। প্রথম কথা হচ্ছে যে যদি আপনি সবগুলো কলাম যোগ করে দেখলেন, সবগুলো কলাম, এখানের কলামের লোড, এখানের কলামের লোড, এখানের কলামের লোড, এখানের কলামের লোড, সব পুরো যতগুলো কলাম আছে সবগুলো কলামের লোড যোগ করে পাইলেন হচ্ছে দেখা যাচ্ছে কি 3000 কিপ। 3000 কিপ ডিভাইডেড বাই ওই যে সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি দিয়ে ভাগ করেন, টোটাল এরিয়া আসছে মনে করেন যে ধরেন যে 3000 স্কোয়ার ফিট। 3000 স্কোয়ার ফিট, এখন আপনার জায়গা নাই 3000 স্কোয়ার ফিট, মানে আপনার এই টোটাল এরিয়াটা সে ধরেন যে 3000 স্কোয়ার ফিট, তাহলে কিন্তু আপনি টোটালটার উপরে ম্যাটে চলে যেতে পারবেন। এখন ওই ইন্ডিভিজুয়াল ফুটিং আর কম্বাইন্ড ফুটিং এর চিন্তা না করাই ভালো, কারণ দেখা যাচ্ছে কি ভাই আমি এইটারে সামাল দিতে গিয়ে দেখা যাচ্ছে কি আরেকজন আসে আমার গাড়ির উপর ঠেকে যাবে, তাহলে আমি কি করব? আমার প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমি টোটাল কলামগুলো লোড দিয়ে বিয়ারিং ক্যাপাসিটি ভাগ করে টোটাল কত স্কোয়ার ফিট আর ল্যান্ড এরিয়া কত স্কোয়ার ফিট, ল্যান্ড এরিয়ার বাইরে কি আপনি ফুটিং এর নিতে পারবেন? তা তো পারবেন না। তাহলে আপনাকে যে কাজটা করতে হবে টোটাল কলামটা অ্যাড করে বিসি দিয়ে ভাগ করে টোটাল স্কোয়ার ফিট, ল্যান্ড আছে কত স্কোয়ার ফিট, দেখেন যে না ল্যান্ড অনেক বেশি আছে আমার ইয়ার চাইতে, তাহলে আপনি ট্রাই করে দেখেন যে আপনি এটা কম্বাইন্ড ফুটিং করবেন কিনা। যদি দেখেন যে ল্যান্ডের এরিয়ার কাছাকাছি এরিয়া চলে আসতেছে, তাহলে আর এগুলো চিন্তা করার দরকার নেই, কম্বাইন্ড করার দরকার নেই, ইন্ডিভিজুয়াল ফুটিং তো হবেই না, আমার র্যাফটে চলে যাওয়াটাই ভালো। ব্যাপারটা ক্লিয়ার কিনা সবার? স্যার এখানে প্রশ্ন উত্তর অলরেডি চলে আসছেন, এইটা বলতেছি আমরা ধরেন একটা কমপ্লিট করলাম, মডেল কমপ্লিট করলাম, এরপর আমরা ফাউন্ডেশন ডিজাইনে যখন যাব, ইন্ডিভিজুয়াল ফুটিং আছে, কম্বাইন্ড আছে, ম্যাট আছে, তারপর হচ্ছে আমার ইয়ে আছে পাইপ ফাউন্ডেশন। এখন আমি প্রত্যেকটা ট্রাই করার তো সেই সময় এবং হচ্ছে সেটা আসলে আমরা এটাতে কিছুটা চলে আসছে যে এটা তো একবারে প্রথমটাই দিয়ে তো আপনি ম্যাট হবে কিনা সেটা তো বুঝে যাচ্ছে বা এই ইটেপসে এমন কোনো রেজাল্ট আছে কিনা, অথবা আমাদের ম্যানুয়ালি এমন আমি ডিরেক্ট কিছুক্ষণ হয়তো আধা ঘন্টা 1 ঘন্টার কাজ করলাম, যেটা দিয়ে আমি নির্ধারণ করে নিলাম যে না 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 এরকম কোনো সিস্টেম নেই। সিস্টেমটা হচ্ছে যে যদি মানে আপনাকে আগে জিনিসটা বুঝতে হবে যে কোন টাইপের ফাউন্ডেশন আমি চুজ করতেছি। আমি তো প্রথমেই বললাম যে আপনি যদি এটা যদি হাই রাইজ বিল্ডিং হয়, হাই রাইজ বিল্ডিং হলেই তো বড় বড় কিপ আসবে, কলামে লোড বেশি আসবে, এমনি কি আসবে? না 3 তলা 4 তলায় কি লোড বেশি আসবে? কিন্তু আপনি যখন এখন 10 তলা 15 তলা ইয়াতলা করেন, তখন এক একটা কলামের লোডই তো দেখবেন যে 1500 কিপ 1200 কিপ, অনেক বড় বড় 800 700 900 কিপ করে করে এক একটা আসবে। আর আপনি যদি ওই বা 3 তলা 4 তলা করেন, হয়তো আসবে হয়তো 100 200, হ্যাঁ এরকম কিপ 80 70 যত কিপ আসে। আমার কথা হচ্ছে যে সেটা কেন আপনাকে ওভাবে একদম ইয়া করতে হবে, আপনি তো এইটা দিয়েই তো বুঝতে পারতেছেন। প্রথম কাজ আপনি যদি টোটাল কলাম লোডকে যদি বিসি দিয়ে ভাগ করে দেন, যে স্কোয়ার ফিট যদি আপনি ল্যান্ড এরিয়ার কভার করে যায় বা কাছাকাছি চলে আসে, তাহলে আপনি তো ওইগুলো ক্যালকুলেশন বাদেই দেন, ওইগুলো তো আর হবেই না, আপনাকে তো ম্যাটে চলে যেতে হবে, আর কোনো ওয়ে তো নেই। আর যদি আপনি যদি দেখেন যে না ল্যান্ড এরিয়া অনেক বড় আছে, আমার এরিয়া কম আসতেছে, তখন আপনি ট্রাই করে দেখতে পারেন সিঙ্গেল ফুটিং গুলো করে, কম্বাইন্ড ফুটিং করে দেখতে পারেন, সিঙ্গেল ফুটিং করে দেখতে পারেন। আর সাধারণত আপনি 7-8 তলা 10 তলা যখন হবে, তখন এমনি আপনাকে হয়তো দেখা যায় যে সয়েল টেস্ট আছে, আপনার কয়েকটা করলে আপনি ধারণা পেয়ে যাবেন যে আসলে এই কন্ডিশন আমি কি র্যাপটে যাব নাকি একদম ডিপে চলে যাব।
পাইলে চলে যাবে। সাধারণত হাইরাইজ বিল্ডিং যদি কম এসপিটি থাকে আমরা পাইল ফাউন্ডেশনেই প্রেফার করে দিই, পাইল ফাউন্ডেশন চলে যাক। ব্যাপারটা বুঝছেন? পাইলে চলে যেতে হবে, কারণ 8 তলা 10 তলা বিল্ডিং পাইল ছাড়া সলভ করা সম্ভব না। দেখা যাচ্ছে যে লোড আসবে, ওই লোড কলামের লোড ডিভাইড বাই বিয়ারিং ক্যাপাসিটি, ল্যান্ড এরিয়া 3000, আমার এরিয়া চলে আসছে 6000। তো কোথায় কি করবো ম্যাট ট্যাট, ও তো পরে ডিপেই চলে যাওয়াই ভালো। এগুলো হচ্ছে 3 4 তলা 5 তলার জন্য আপনাকে এই ছোট ছোট ফাউন্ডেশন গুলো আপনাকে জেনে রাখতে হবে। হাইরাইজ গুলো তো অবশ্যই আপনাকে পাইলে চলে যেতে হবে, ডিপ ফাউন্ডেশন চলে যেতে হবে, নাহলে লোডটা আপনি ক্যারি করাতে পারবেন না। তো লোডটা আলটিমেটলি তো মাটির ভিতরে ট্রান্সফার করাতে হবে, তাই না? তাহলে আমাদের এইখানে ফুটিং ল্যান্ড কত আছে, আপনারা ফুটিং ল্যান্ড গুলো দিবেন, ফুটিং উইথ দিবেন। এই ফুটিং এর ল্যান্ড কত হবে, এদিকে কত, এটা কত, ফুটিং উইথ। এটা তো ফুটিং সাইজ একটাই হবে, তাই না? টোটাল মিলে তো একটাই ফুটিং সাইজ, ল্যান্ড একটাই, এটা। তারপর হচ্ছে প্রিমিয়ারি মানে ফুটিং থিকনেস, থিকনেস যদি 33 ইঞ্চি দেন, ইনক্রিজ থিকনেস, আপনাদের কষ্ট অনেক কম, শুধু খালি এই ডাটাগুলো বসানোটাই কষ্ট। এটাও না পারলে আমারে বলবেন, আমি বসাই দিব, যদি আপনারা এটাও যদি করতে না চান। তাই না? উনি যে বলতেছে যে আর কি সহজে বলতে পারবেন যে মানে আমি ফাউন্ডেশন চুজ করবো, তাই না? মানে আর কি সহজ, এবং আরো সহজ আমি বলি যে এই মানুষ মানে এটা আমি এমনি যোগ করতেছি, বাট এটা কিন্তু চলে আসবে। এটা মানে আমাদের ইয়াটা ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিটা এতটা রাফলি ভাবে চেঞ্জ হচ্ছে, মানে কল্পনা করতে পারতেছেন না যে আমরা কোথায় চলে যাচ্ছি। এটা প্রশ্ন করার কারণ হচ্ছে যে রেভিটে এরকম অনেক কিছু যেগুলো চিন্তাও করা যায়। হ্যাঁ, রেভিটে এরকম অনেক অ্যাডভান্স ইয়ে চলে আসছে। মানে রেভিটের একটা বিষয় হচ্ছে যে রেভিটের আমি যে রেভিট আমারটা লাইসেন্সের একটু প্রবলেম করতেছে, নাহলে আমি দেখাইতাম আপনাকে। আমার রেভিটটা কাজ করতেছে না যদিও। আচ্ছা যাই হোক, এটা আমি কালকে তো সলভ হবে, আমি একটু দেখাবো। এই যেটা বলতেছিলাম, রেভিট অটোক্যাডকে মানে অটোগেটকে এটা ছাড়াই গেছে এই বর্তমান সময়ে। কারণ কি, অটোক্যাডে বসে বসে যে মানে আমাদের যে সময়টা যেত, সেই সময়টা আমার এখন নাই। আমি একবারেই দিব, একবারেই সমস্ত রড টড সব দিয়ে দিচ্ছি। আমি এখন সেকশন যেখান থেকে মন চায় সেখান থেকে সেকশন নিয়ে নিয়ে আমি দেখতে পাচ্ছি ওখানে কি রড দিছিলাম, বা ওখানে কি সাইজ দিছিলাম, বা কলামের সাইজ কি দিছিলাম, বিম সাইজ কি দিলাম, পাইলেট ইয়াটা কি দিছিলাম। তাহলে দেখেন আমরা কতটা জায়গায় হয়তো আপ হয়ে গেছি। তো এরকম করে হয়তো একসময় আমাদের এখানেও চলে আসবে যে আপনাকে বলবে যে ফাউন্ডেশন এটা এসপিটি দিয়ে দিবেন, ফাউন্ডেশন কি নিবেন আপনি, চলে আসবে। যাই হোক, সেই দিনের আমরা অপেক্ষায় থাকলাম। আমরা যত ইন্ডাস্ট্রির ইয়া বাড়বে ততই ভালো। তো এখন এই যে ইয়াটা মানে 33 ইঞ্চি যদি দেয় তাহলে হচ্ছে না, 34 ইঞ্চি দিলেই হয়তো ওটা পাস হচ্ছে, থিকনেস ওকে। তারপর হচ্ছে ডেপথ ফুটিং, আর এই যে এক্সটেরিয়র কলাম এবং সেন্টার, এই জিনিসটা একটু জিনিস আছে যে এই যে এখান থেকে আমার এই এক্সটেরিয়র কলাম থেকে আমার এটা কত, এটা 2 ফিট। এই যে এই এরিয়াটা মানে এজটা কত, এটা 2 ফিট আমি এখানে আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমার জন্য একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে অ্যাজ টু এক্সটেরিয়র কলাম সেন্টার ডিসটেন্স। ঠিক আছে? তো এইটা দিয়ে আমরা যখন দিচ্ছি তখন আমাদের রডের রিকোয়ারমেন্ট কি আছে সমস্ত কিছু এখানে আপনারা 25 মিলি দিবেন না 20 মিলি দিবেন, এটা আপনার এই যে ইনক্রিজ বার ডায়া, আপনি যদি বার রেট ডায়া চেঞ্জ করতে হবে, ওকে। তারপর এখানে যদি চেঞ্জ করে দেখতে পারেন, আর নিচে এগুলো সমস্ত কিছু ক্যালকুলেশন আমার এগুলো করা আছে, শুধু এখান থেকেই আপনার নেওয়া। শুধু এখানে পাঞ্চিং শেয়ার, তারপর হচ্ছে যে ওই বিম শেয়ার, এগুলো সব চেক, এখানে ক্যালকুলেশন নিচে আমার এক্সেল শিটে এগুলো সব করা আছে, এগুলো সব সূত্র দেওয়া। আপনারা একটু দেখতে পারেন যে এখানে এই যে ফুটিং থিকনেস ওকে, দেখছেন এই যে বিসির শেয়ারের জন্য থিকনেস ওকে করলো।
ঠিক আছে। ও এইটা আমি নিচে হচ্ছে যে নাদিমের বই থেকে, ইয়েস সরি, এটা স্ট্রাকচারাল কংক্রিট থিওরি অ্যান্ড ডিজাইন 4th এডিশন নাদিমের বই থেকে, নাদিম হোসেনের বই থেকে এইটা করা। ঠিক আছে, আমি একটু উইডটা যদি কমাই তাহলে হচ্ছে না, আমাদের একটু উইড বাড়াইতে হবে। ঠিক আছে, এভাবে উইড কম বেশি করে আপনি ইয়াটা করবেন। এখানে কিন্তু অনেক ধরনের রড আছে, ওই যে পজিটিভ মুভমেন্টের জন্য রড, এই যে এখানে কিন্তু রডটা দেখা যাচ্ছে কি এই মাঝখানে একটা রড দেয় নাই, আমরা কিন্তু এটা অনেক সময় এটা কন্টিনিউশন করে দিই, মাঝখানে কিন্তু রড নাই, দেখছেন একই জায়গায় মোমেন্ট, এই জায়গায় কিন্তু রড নাই, তাই না? এটা ছাদের উল্টাটা, কিন্তু এটা কিন্তু আমাদের স্ল্যাবের উল্টা ফুটিংটা। তো দেখেন এই জায়গায় কিন্তু কোনো মোমেন্ট নাই বলে এখানে কিন্তু রড নাই। তো আমরা কি করি, এই যে রডটাই কন্টিনিউশন করে দিই, এই উপরের রডটাই আমরা কন্টিনিউশন করে দিই, যদিও এটা রড আসে না, বাট আমরা অনেকেই এমন এমন কিছু কাজ করি, দেখা যাচ্ছে কি আমরা আমাদের সিনিয়ররা প্র্যাকটিস করে আসছে, দুম করে আপনি চাইলেও এটা চেঞ্জ করতে পারবেন না, যে ওই যে আগের থেকে হয়ে আসছে, যেরকম আগের থেকে যেটা হয়ে আসতেছে সেটা যদি করেন তাহলে ভালো, নাহলে আপনার মিস্ত্রিরা বলবে যে ভয় পাওয়া যাবে, ও বলবে যে আপনি ইঞ্জিনিয়ার সাহেব কি দিছে, এখানে তো রডই দেয় নাই, নিচে যদি ভেঙে পড়ে যায়, হ্যাঁ এরকম অনেক কিছু, ও যাতে ভয় না পায়, সে এত 40 বছর ধরে যেভাবে দেখে আসছে সেভাবে যদি আপনি করেন সমস্যা নাই, ও অতটা ঘাবড়াবে না। ক্লিয়ার? এটাই হচ্ছে যে আপনারা, আমরা এই জিনিসটাই যদি আমরা একটু ডিপে দেখি, আমরা তো স্টার্টটা দেখি নেক্সট কোডিং পজিশন স্টার্টটা সেম জিনিস আমরা গত ক্লাসে আমরা করছিলাম, যে এটা সেটাই এখানেও সেম। তো এখানে শুধু ডাটাগুলো আপনাকে একটা সাবধানতা দিতে হবে, অ্যাজ ডিস্টেন্স, এই যে অ্যাজ এ ডিস্টেন্স, এটা হ্যালো, জি ও আচ্ছা, আমি আজকে একটু মিটিং ব্যস্ত ছিলাম, এখন আমি আমি আসি আসলে ইয়াতে মুরাদপুর, মুরাদপুর হচ্ছে এটা কোন জায়গায়, হোটেল জামানের এখানে, হোটেল জামান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওই আবার চলে আসছি তো সুগন্ধা থেকে, এই জন্য আমাকে কালকে আপনাদের লোকে বলছে যে এটা ওই পার্সেলটা ফেরত গেছে ঢাকায়, যে এটা মানে এখানে নাই, এই জন্য আমি আর এটার কেয়ার করিনি। এখন কখন দিবেন এটা? সুগন্ধা তো আসতে পারবো না, এই যে সুগন্ধা মুরাদপুরে না, আমি এখন ক্লাসে। হ্যাঁ হ্যাঁ, মুরাদপুরে জামান আছে না, জামানের মানে এটা কি জামান বলে, হোটেল জামান, মানে মুরাদপুরের এই পাশে আর কি, মোড়ে 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 হ্যাঁ হোটেল জামান, ওকে। তারপরে হচ্ছে যে আমাদের এই যে কলাম টু কলাম ডিস্টেন্সটা, যদি এটা 16 ফিট থাকে 16 ফিট দিলাম, তারপর হচ্ছে এক্স ডিরেকশন এজ ডিস্টেন্স, এক্সটেরিয়রটার এজ ডিস্টেন্স এবং ইন্টেরিয়রটার এক্স ডিস্টেন্স, এজের যে ডিস্টেন্সটা, যেমন 2 ফিট, ইন্টেরিয়রটা দিতে পারে 4 ফিট, ঠিক আছে। তারপরে ফুটিং এর উইথ, এটা যদি জেড ডিরেকশন, আপনি ডিরেকশনটা দেখেন কোন দিকে আছে, এক্স ডিরেকশনের দিকে, জেড ডিরেকশনের দিকে, ধরলাম যে 7 ফিট, ফুটিং এর ইন্টেরিয়র কলামের এদিকেও ধরলাম, এটা এটা একটু কম একটু বেশি, এই জন্য আমরা 7 ফিট 7 ফিটে দিলাম। ফুটিং এর থিকনেস 34 ইঞ্চি দিলাম, সয়েল কভার দিলাম 5 ফিট, হ্যাঁ ওয়াটার টেবল ট্যাপ দিলাম 3 ফিট দিয়ে। আমার কিন্তু এটাই সুবিধা হচ্ছে যে আমার পাশে কিন্তু সব আমি ডাটা দেখতে পাচ্ছি, আমার ডাটা কোনটা পাস হচ্ছে কোনটা পাস হচ্ছে না, কেমন এগুলো দেখতে পাচ্ছি। কলাম
এক্সটেরিয়রটা হচ্ছে এক্স ডিরেকশন, এটা 16-16 বা এটা 20-20, কেমন 20-20। তারপর হচ্ছে লোড, এই লোড গুলো এখানে আপনারা দিলেন, এক্সটেরিয়র লোড কত, ইন্টেরিয়র লোড কত, ঠিক আছে, এগুলো সব দিলেন। ম্যাটেরিয়ালসটা চুজ করে দিলেন, এফ প্রাইম সি কত দিবেন, এফ ওয়াই কত দিবেন, কংক্রিটের ডেন্সিটি থাকলো, রেইনফোর্সমেন্টার কলামের রেইনফোর্সমেন্ট, ফুটিং এর রেইনফোর্সমেন্ট গুলো আপনি দিয়ে, তারপর ইন জেনারেল দিয়ে আপনি ডিজাইন করে ডিটেল করে আপনি ঠিক আছে, এই যেভাবে করে আপনি ডায়াগ্রাম গুলো নিয়ে গেলেন। এখানে একটা প্রশ্ন ছিল বলেন। যে কম্বাইন্ড ফিল্ডে যেটা ট্রাপিজয়েডাল শেপ হয়, হ্যাঁ ট্রাপিজয়েডাল, হ্যাঁ নরমালি এমনিতে সাধারণ যে মাস্কেবলের যে প্রজেক্ট গুলো হয় সেগুলোতে রেক্ট্যাঙ্গল হয়, ঠিক আছে। অনেক সময় আমরা গভর্নমেন্ট প্রজেক্ট গুলোতে দেখে ট্রাপিজয়েডাল, সেটা বিষয়টি এরকম না। ট্রাপিজয়েডাল বিষয়টা হচ্ছে যে এইটা দেখেন আপনি, একটা জিনিস দেখেন, ট্রাপিজয়েডাল যদি আপনি চিন্তা করেন, আমার এই ফুটিংটা এভাবে করে দেওয়া আছে, এখন এই ফুটিংটার যে থিকনেসটা, এই ডিটা বা টিটা, এটা আমি কি পাঞ্চিং শেয়ার ইয়াতে করছি না, চেক করে করা হয়েছে না? তাহলে আমার এখানে কেন এইটা দরকার আছে? এটা কখন দরকার হবে? এটা আসলে পাঞ্চিং শেয়ার করার জন্য এরা কি করে, এরকম করে করে দিয়ে দেয়, মানে মোর সেফটির জন্য, যাতে এই পাঞ্চিং শেয়ার মানে এটা ডি ডিস্টেন্স পর্যন্ত, ওই যে ডি/2 যে ক্রিটিক্যাল এরিয়া পর্যন্ত এটা আপ করে রাখে, মানে ডিটা বাড়ায় দেয়। না স্যার, আমি সেটাই বলতেছি। হ্যাঁ, ওটা অলরেডি স্যার ওই ফ্যাক্টর বাড়াই নিয়ে ওটা একসাথে ধরে নিয়ে ওখানে রিডিউস করার দরকার নাই, সেটা বলতেছি আমি। এটা তো স্যার সেকশনে এলিভেশনাল সেকশন, আমি বলতেছি যেটা প্ল্যান আছে, প্ল্যানের মধ্যে এখানের মধ্যে আমি ট্রাপিজয়েডাল সিস্টেম প্ল্যান, মানে প্ল্যানে ট্রাপিজয়েডাল সিস্টেম এরকম না, এটা তো রেক্ট্যাঙ্গেল হয়েছে। হ্যাঁ, এখন এটাকে আমি প্ল্যান ধরে স্যার 2D প্ল্যানে তো দিই, মানে এইটা 2D প্ল্যানে আপনি বলছেন যে এরকম, মানে ফাউন্ডেশনটা কিসে কি কম্বাইন্ড যাচ্ছেন নাকি? না, কম্বাইন্ডের মধ্যে হচ্ছে ট্রাপিজয়েডাল, ট্রাপিজয়েড মানে এরকম করে, হ্যাঁ এরকম করে, হ্যাঁ হ্যাঁ এই যে বললাম, এটা আপনি চালিয়ে দিতে পারবেন তো। এটা ফাইলেও হয়েছে যেমন, তারপর হচ্ছে যে ফাইল 3 ফাইল হবে, বিষয়টা সেটা না, যে যে ফাইল ফাউন্ডেশন বুঝছি। বেস ফাইল আপনি ট্রাপিজয়েডাল আপনি যদি করতে পারেন, যদি কম্বাইন্ড ফুটিং হয়, এখানে একটা কলাম, আপনি এখানে একটা যদি কলাম থাকে, এই কলামের হয়তো লোড কম, এই জন্য আপনাকে এটা আপনি কিন্তু এই যে আমার এসডিপি দেখেন, কিন্তু এরকম কিন্তু এটা করা যেতে পারে। কারণ কি, এই কলামের জন্য একটা নির্দিষ্ট একটা পাঞ্চিং শেয়ারের জন্য, বা আমার বিম শেয়ার চ্যাকের জন্য একটা আমার এই এরিয়াটা দরকার, এবং এই এরিয়ার জন্য আলাদা একটা দরকার। এটা হয়তো বেশি লোড, এই জন্য এটা যেহেতু ইন্টেরিয়র কলাম, লোড বেশি, এটা এক্সটেরিয়র কলাম, এর লোড কম, এই জন্য এটা আছে। কিন্তু এটাও করতে পারেন আপনারা চাইলে, এই যে এখানেই কিন্তু আপ ডাউন করে আপনি এটা করতে পারবেন। এই ডিরেকশন গুলো, এই যে আমরা যে দিলাম, এই যে অ্যাজ ডিস্টেন্স যেগুলো, এই যে এই ডিস্টেন্স, এটা এই যে ফুটিং এর উইথ জেড ডিরেকশন, এক্স ডিরেকশন, না এটা তো স্যার একটাই, এটার মধ্যে তো আমি আলাদা করি না। আমি বলতেছি কি, ফুটিং এর উইথ জেড ডিরেকশন, আমার এক্সটেরিয়র দিকেরটা নিব হচ্ছে যে স্যার আমি 5 ফিট, ঠিক আছে। তাহলে আপনি দেখেন, এই যে দেখছেন, এইদিকে 5 ফিট দিছি, এদিকে 7 ফিট দিলাম, কিন্তু আমি যদি এখন এটা 7 ফিট 7 ফিট করে দিই, 7 ফিট 7 ফিট দুই পাশে হয়ে যেত। আপনি কম বেশি করতে পারেন, কিন্তু এটা আপনার আসলে এইখানে পাস হচ্ছে কিনা সেটা আগে মেইন ম্যান্ডেটরি জিনিস করতে হবে। এই যে ওয়ার্নিং চেক, ইন্টেরিয়র কলাম ফুটিং, আপনাকে এই যে বারের একটা চেক আসতেছে, এখানে একটা ক্রস আসতেছে, এই ক্রস গুলো কিন্তু রিজলভ করতে হবে। মিনিমাম জেড বার এরিয়া রেশিও এত আপনাকে এখানে একটা ওয়ার্নিং দিচ্ছে,
ওয়ার্নিং গুলো সব, যে বেয়ারিং প্রেশার আর ওকে, বেয়ারিং প্রেশার ওকে। হ্যাঁ। স্যার বিষয়টা আমি একটু বলেন। সেটা হচ্ছে যে আমরা যখন একটা প্রজেক্টে ধরেন যেটা লাগতেছে না সেটাও দিয়ে দিলাম, প্রত্যেকটা আইটেম করতে হচ্ছে একটা অনেক 10 লাখ 20 লাখ টাকা আমার এক্সট্রা কথা চলে আসতেছে। আমি কস্টটা একটু মিনিমাইজ করার জন্য যেখানে ধরুন আমার লাগতেছে না, যেমন আমার পাশে একদম হচ্ছে যে পেরিফেরির দিকে একটা কলাম আছে, সেই কলামে আমার লোড আসতেছে, হয়তো আমি যদি স্ল্যাব হিসাব করি আমার 2 কর্নারে 2 ডিরেকশন লোড আসছে। এখন মাঝখানে একটা কলাম ধরুন আমার 3 ডিরেকশনে, আরো যদি মাঝখানে যদি 4 ডিরেকশন লোড আসছে, এখন কর্নারে তো আমার এক্সেল লোডটা কিন্তু কম, কর্নারে মাঝখানে আসলে এক্সেল লোড বেশি আমার। তো সেক্ষেত্রে আমি এটা বলতেছি ধর স্যার আমি কর্নারেরটার জন্য এরকম আমি কম্বাইন করে আমার ওভারলোড করতেছে, অথবা ওখানে সয়েল কন্ডিশন আছে আমি কম্বাইন দিচ্ছি। এখন আমি কি করলাম, আলাদাভাবে কর্নারেরটার জন্য আমি একটা এরিয়া ধরে যেমন 7 ফিট বাই 7 ফিট আমি পাইছি এইভাবে ধরে, আবার এটার জন্য আমি আলাদাভাবে করলাম এই ফুটিং। আচ্ছা, আপনি আমাকে আপনি এখানে ড্রয়িং আঁকে দেখান। এটা স্যার আপনি আঁকেন পুরোটা, আপনার যেটা প্রশ্ন ওটা আঁকেন তো। একটা কলাম স্যার, এটা একটা কলাম। আমরা নরমালি হচ্ছে যে এরকম যদি কোনো হয়, আমি এটার জন্য প্রথমে একটা হচ্ছে যে এই কলামের যেটা আছে এটা আমি হচ্ছে যে 7 ফিট বাই 7 ফিট এটা স্প্রেড ফুটিং দিয়ে ডিজাইন করে নিলাম, ম্যানুয়ালি করলাম, নিচার দিয়ে করলাম। এখন এটার মধ্যে আসলাম, এটার মধ্যে এদিকে আলাদা আলাদা কলাম হচ্ছে না, না আলাদা আলাদা ফুটিং আমি স্যার করেন, অসুবিধা নেই। এটাকে আমি 9 ফিট বাই 9 ফিট করলাম। তারপর এখন আমার ওই কন্ডিশনে যেটা সয়েল কন্ডিশনের কারণে অথবা ওভারল্যাপ হওয়ার কারণে, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি এটা কম্বাইন যদি করে দিই, এখন ওই যে ক্যালকুলেশন আলাদা করে নিলাম, পরে আমি যদি এইভাবে যদি অ্যাড করে দিই, এই না 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 না, এটা করা যাবে না। না স্যার আমি এমনি এটা আমি বলি এইটা যখন আপনি ইন্ডিভিজুয়াল ফুটিং করতেছেন বা ইন্ডিভিজুয়াল ফুটিং, ওর ফুটিং ডিজাইনই তো আলাদা, ওর মেথোডোলজি তো আলাদা। আপনি চাইলেও এটা করে আপনি আর সাথে অ্যাড করাতে পারবেন না, কিন্তু ওর বিহেভিয়ার তো চেঞ্জ হয়ে গেছে। স্যার আমি সেটা বলতেছি না, এরকম করব না, এটা তো সিস্টেম আছে। হ্যাঁ এটা করব এখানে। হ্যাঁ বলেন। না আমি স্যার এটা হচ্ছে যে এমনিতে আমরা যেরকম একটা এটাতে আমরা কোন ফুটিং এ যাব সেটার জন্য আমরা টোটাল কলামের এক্সেল দিয়ে বেয়ারিং কভার সেট বাদ করে এটা কস্ট মিনিমাইজেশনের জন্য এরকম কোন ধরনের সিস্টেম পড়ে কিনা সেটা না, এখানে কস্ট মিনিমাইজেশনের কোনো বিষয় নাই। আচ্ছা, কস্ট মিনিমাইজেশন আমার কথা সোজা, সেটা হচ্ছে যে আপনি যদি এটা সিঙ্গেল ট্রাই করবেন, প্রথমে সিঙ্গেল যদি সলভ করতে না পারেন তাদের দুজনকে একসাথে করবেন। এইটার সিঙ্গেলের যে মেথোডোলজি, অঙ্কর প্রসিডিউর, কম্বাইন্ডের প্রসিডিউর তো এক না। তো এইটা যখন কম্বাইন্ড চিন্তা করবেন, আবার এটাকে সিঙ্গেল করে দেখেন, আবার কোনো জায়গায় একটা ডালায় মালায় করে দিয়েন না, এর সাথে কানেক্ট করে, তখন বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাবে। কখনোই এটা করা যাবে না। কম্বাইন্ড তো কম্বাইন্ডই ভাই, তোমার সাথে আমার সাথে এইভাবে বন্ডিং, তোমার সাথে আমরা দুজনে মিলে আমরা ভাগ করে নিব। ও বা ভাগ করবেন না, সিঙ্গেল থাকবেন, আবার মাঝখানে আবার প্রীতি করবেন ভিতরে, ওইটা চলবে না। জোড়া রাখবো তো রাখবোই, একদম আমরা ওইভাবে মেনেই জোড়া লাগাবো, একদম ম্যারেজ সার্ভে করে গিয়ে ম্যারেজ করে তারপরে আমরা জোড়া লাগবো। না না না, কখনোই সম্ভব না। এটা করবো না 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 না, এটা প্রশ্ন হতো না। এরকম কথা আপনারা এগুলো দেখলে সাথে সাথে করে দিবেন। আপনাকে এটা হতে পারে, এটা এমন কথা হচ্ছে যে এগুলো ক্যালকুলেশন ছাড়া আপনি কখনোই কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। এখানে চাইলেও আমি কোনো কিছু করতে পারবো না মেথোডোলজি বাইরে। ঠিক আছে, না 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 না, এটা করা যাবে না। এটা যদি আমি আপনাকে আগেই বলছি যে অনেকেই আমরা তো এখন তো না জেনে করি, এই জন্যই সমস্যা হচ্ছে। আমরা তো জানি না বলেই এটা সমস্যা, আমরা তো জানার জন্যই। সুতরাং আমরা অনেকেই অনেক কিছু করতেছে, সেটা তো আমাদের উদাহরণ হতে পারে না। এটা এক্সাম্পল হবে, অনেকেই অনেক কিছু করতেছে, কিন্তু বাট এদেরকেও তো আমরা এদেরকে তো বাদ দিচ্ছি, এদেরগুলো আমরা উদাহরণ হিসেবে টানবো না। আমার উদাহরণ হচ্ছে যে আমাদের মেথোডোলজি কম্বাইন্ড ফুটিং এর ডিজাইন প্রসিডিউরটাই আলাদা, সিঙ্গেল ফুটিং এর ডিজাইন প্রসিডিউর একটা ম্যাথ। এখন হ্যাঁ এটা বলতে পারেন, আপনার কথা ধরে আরেকটা বলতে, উনি যে কলাম এখানে একটা আসছে, এখানে একটা আসছে, এখানে একটা আসছে, এখানে একটা আসছে, ওকে, কোনোভাবেই এইটা যখন কম্বাইন করতেছেন যে এরিয়া, এইখানে কম্বাইন করতে গিয়ে গায়ের উপর উঠে যাচ্ছে, এটা তো আবার হবে না। কিরে ভাই, আমি তো আসি তো আমরা ভালো হইতেছিলাম,
তুমি এসে আমার কেন ডিস্টার্ব করতেছো, তাই না? তখন এই চারজনকে নিয়ে একটা কম্বাইন্ড ফুটিং করে ফেলতে পারো। এটা আপনি করতে পারেন, কিন্তু সেটাও আপনাকে প্রপার ম্যানেজ করে করতে হবে। এতে দেখেন আবার এমনি জোড়া লাগাই দিয়ে নেই তারা দুজনকে। মানে আপনি চাইলে এইটা চারটা মিলে একটা কম্বাইন করতে পারেন, মানে কম্বাইন, কিন্তু এটা এইখানে সম্ভব না। এটা হ্যাঁ, সেটা এই অঙ্কে সম্ভব না। এই অঙ্কে তারা দুজনের কিভাবে জোড়া লাগাবেন সেটার মেথোডোলজি। বাট এই চারটা মিলে যখন হবে তখন কিন্তু আপনাকে আর আপনি আর এসডিবি করতে পারবেন না। এসডিবি নাই, তখন হয়ে যাবে। তখন আপনাকে সেফে চলে যেতে হবে। তখন আমাদের যে ম্যাটের যে সেফ, তখন সেফে চলে যেতে হবে। এটা আরো জটিল কেস। ওইটা হচ্ছে যে আরেকটা মানে বড় একটা জিনিস। সুতরাং মানে আমরা যত ফাউন্ডেশন, যত ইয়াতে যাচ্ছে পড়ালেখা তত বেশি, মানে বেশি লোককে ইনভলভ করলেই, বেশি কলামকে ইনভলভ করলে আপনার কাজগুলো তত বেড়ে যাবে। সো এটা করা আমাদের যাবে না। তো এখানে আসলে আমাদের আরো কয়েকটা আছে, স্টেপ ফুটিং, ওয়াল ফুটিং, এগুলো আপনারা দেখে নিন। কারণ ঘটনা হচ্ছে যে এগুলো ওই সেম জিনিসেই, এগুলো মানে শুধু মানটা দেওয়াটাই হচ্ছে যে আমাদের এখানে স্টেপ ফুটিংও করা যেতে পারে। এই যে দেখেন ফুটিং এর বিমটা কিভাবে কানেক্ট করে, এইভাবে আপনারা করতে পারেন। বা ঠিক আছে, তুমি ইন্ডিভিজুয়াল ফুটিং ডিজাইন করলাম, এই বিমের মাধ্যমে করতে কানেক্ট করে দিতে পারবেন। বিমের বটমটা, হ্যাঁ, এই যে আপনি স্টেপ হাইট, স্টেপ ফুটিং মানে এই যে এটা বিম, এই বিমের পাশ, বিমের ড্যাপ দেখছেন কোথায়? না স্যার, আমার একটা দেখলাম যে এই স্টার্ট হাইটের এই বটম লেভেলটা, এই ফুটিং এর টপ লেভেল। না 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 না, হবে না, যে এইভাবে করতে হবে। এটা কে করে আমি জানি না, এটা অনেকে আমি দেখছি অনেক জায়গায়, কিন্তু আমি কোনো এরকম কোনো ইয়া পাই নাই। স্টেপের বটম, বিমের বটমটা ওই ফাউন্ডেশনের বটমে থাকতে হবে। এই যে ফাউন্ডেশনের বটমে স্টেপের ইয়াটা ফুটিং এর তলায় থাকতে হবে। এটা যদি এরকমই হয়, লাইক দ্যাট, এরকম আপনি শেয়ার ডায়াগ্রাম আর মোমেন্ট ডায়াগ্রাম দেখেন, এই যে দেখেন এলিভেশনটা, কাজটা কি, মানে এই বিমের এটা একটা ইন্ডিভিজুয়াল ফুটিং, এটা একটা ইন্ডিভিজুয়াল বিম, মাঝখানে একটা স্টেপ বিম দিয়ে কানেক্টেড। এইভাবে আপনি ডিজাইন করতে পারবেন, সম্ভব। বাট এটা তাও প্রপার এই ক্যালকুলেশন করে করতে হবে। এটা প্রপার ক্যালকুলেশন করে আপনাকে এই দুইটা মিলেও আপনি কানেক্ট করা দিতে পারবেন। কারণ কি দেখেন, স্টেপের বিমের রডটা কিন্তু ফুটিং এর গিয়ে পড়ছে, কিন্তু টপে গিয়ে দেখছেন এখানে এই যে টপ রডটা, এটা হচ্ছে এবং কম্বাইন্ডের আগে, কম্বাইন্ডের আগে স্টার্ট। কম্বাইন, যদি আমার স্ট্রেট না হয়, আমি স্টাফ হয়ে গেলাম, না হলে সেটাও এটা করতে পারেন, কিন্তু অনেকে বিমের একটা জটিলতা আছে। বিমটা করাটা একটু জটিলতা কি, অনেকে এটা করতে চায় না কি বিমের শাটারিং করতে হয় আলাদা করে, তখন কন্ট্রাক্ট রেট বাড়াই দিতে হয়। কারণ এটা তো টোটাল একটা বিম, এ যখন বিম পাই তখন বলবো যে ফাউন্ডেশনের আগে তো 200 টাকা যদি নেয়, তো বলবো যে আমরা আরো 300 টাকা করে দিতে হবে, কারণ বিমের শাটার করাটা একটা জটিলতা। আর ওইটা তো সোজা, কম্বাইনটা খাঁচা পাতলো, দুইটা খাঁচা বাঁধে দুই পাশে কাইটা জাস্ট দাঁড়া করে দেওয়া, তার জন্য এটা ইজি কাজ। বাট এটা নট ইজি, এটা আপনাকে এখানে বিমের শাটার বসাইতে হবে। এখানে তো শাটার দিছেই, এখানে শাটার দিতে হবে না, এটা তো রড বাঁধতে হবে না। এজ লাইক এজ এটা একটা ছাদ চিন্তা করবে সে, বলবে ভাই বিম আছে ভাই, এটা ছাদ মাটি কাটাটা একটু ডিফিকাল্ট, মাটিতে হবে পুরো, কম জায়গা, মাটির কাটতে গিয়ে দেখা যাচ্ছে পুরোটা কেটে ফেলতে হয়, এটা পুরোটা কেটে ফেলতে হয়, এটাও সেই এক্সট্রা চার্জ করে বসে, বলে যে না আমার তো মাটি, এটা পুরোটাই মাটি কাটতে হবে, এই সে আপনাদেরকে। সো এইখানেও কিন্তু এই যে স্টেপ বিমের ডিটেইলিংটা আছে, স্টেপ বিমের উইথ কত দিবেন, হাইট কত দিবেন, এগুলো কিন্তু আছে, কলামগুলো আপনি করতে পারেন। সো এইখানে ডাটা সেম জিনিস, আপনি এখান থেকে এগুলো সব পাস করাবেন। যতক্ষণ পাস না হয় তত আপনি আপস ডাউন করে করে দেখবেন, ডাটাগুলো চেঞ্জ করে দেখবেন, দেখে এই ওয়ার্নিং যাতে না থাকে, ওয়ার্নিং কোনোভাবে ক্রস ওয়ার্নিং যাতে না থাকে। এখানে যেমন সব দেখতে পাচ্ছেন টিকমার্ক, এই টিকমার্ক যাতে থাকে। তবে একটা জিনিস হচ্ছে যে আপনারা আবার ম্যানুয়ালি একটু করে দেখবেন,
কম্বাইন ফুটিং এবং সিঙ্গেল ফুটিং, দেন এখানে এসডিপি এসে একটু আবার ক্রস চেক করে দেখবেন, ঠিক আছে, ম্যানুয়ালি করে রাখবেন। এই হচ্ছে আরেকটা ফুটিং আছে যেটা আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ওয়াল ফুটিং। ওয়াল ফুটিংটাও আপনারা ট্রাই করে দেখতে পারেন। ওয়াল ফুটিং যদি কোনোদিন কাজে লাগে, মানে টোটালটা ওয়ালের মতো করে ফুটিং, রড দিয়ে একদম ওয়ালের মতো করে ফুটিং, এরকম পুরোটা ওয়াল, টানা ওয়ালের মতো, রিটেনিং এর মতো আর কি। রিটেনিং না আসলে, এটা ফুটিং। এই একটা এটা খুব কম করা হয়, এগুলো আমাদের এখানে খুব কম, এই যে টাইপের আর কি ওয়াল ফুটিং। বেসিক্যালি কি কোথায় কি এটা আসলে আমি কোনোদিন করিনি এগুলো, ওয়াল ফুটিং টুটিং। তারপরে এখানে পাইল ক্যাপও করা যায়, কিন্তু পাইল ক্যাপ আসলে আমরা অন্যভাবে করবো, আমরা এসডিপি চেক করতে পারবেন, পাইল ক্যাপও করা যাবে। পাইল ক্যাপ যখন পাইলের ক্লাস করাবো তখন আমরা পাইলের এটা নিয়ে করব, এখান থেকে না করে আমরা পাইলের যখন ক্লাস হবে তখন আমরা এগুলো পড়বো। এখান থেকে আপনি পাইল করতে পারবেন, ঠিক আছে। পাইলের বিষয়ে একটা প্রশ্ন করব, পাইলের ক্লাস নেবেন অসুবিধা নেই, করেন, কিন্তু পাইল ক্লাসে কিন্তু আবার ডিটেইলিং আলোচনা হবে। পাইলের মধ্যে তো স্যার একটা হচ্ছে যে পাইল ফুটিং, একটা হচ্ছে পাইল ম্যাট। পাইল ফুটিং আর পাইল ম্যাট মানে বুঝি নেই। পাইল ফাউন্ডেশন করলাম, ফুটিংটা হচ্ছে যে পাইল ক্যাপ পাইয়া, হ্যাঁ, আরেকটা হচ্ছে যে পুরাটা হচ্ছে যে ওটা দেওয়ার পর আবার হচ্ছে যে ম্যাট কাজ, এক ফুটের পুরাটা ম্যাট কাজ, এই বিষয়টা এটা কি শুধুমাত্র বেসমেন্টের জন্য বিষয় থেকে এটা না, এই যে যেটা হচ্ছে যে আমাদের যে পাইলের যে ম্যাটের মধ্যে যেটা থাকে, সেটা যদি ওই পাইলগুলো যেগুলো হয় সেটার জন্য ওই জায়গাটা পাইল ক্যাপ থাকবে, বাকি যে টুক অংশ সেটা আমরা একটা ম্যাট দিয়ে দিব, এখানে গাড়ি পার্কিং টারি থাকে বা ফিজিবলের জন্য, এটা সেটাকে আমরা এখান থেকে এটা পাবো না, এটা ম্যানুয়ালি বের করে দিতে হবে, রোড দিয়ে ম্যানুয়ালি বের করতে হবে। সো আমাদের আজকে মানে ম্যাটে যাওয়ার আগে, ম্যাটের এটা যদি যেতে হয়, আমার আসলে আজকে আমি আপনাদেরকে ম্যাটটা দেখাইতে পারবো না, কারণ আমার এখানে সাপোর্ট দিচ্ছে না। কালকে রেবিটটা আমি ইনস্টল করতে গিয়ে আমার অটোক্যাড 2000, এই যে অটোক্যাড এবং রেবিটে একটা কনফ্লিক্ট লেগে গেছে। কালকে প্রায় অনেকক্ষণ ধরে আমরা ট্রাই করছি, রেবিটটা ও রান করতে পারতেছে না, অটোক্যাডটাও রান করাতে পারতেছে না। এটা ওই যে ওই ও অনেকক্ষণ ট্রাই করছে 2 নম্বর গেটের ওই যে সেন্ট্রাল বাজার ওই ভদ্রলোক, বাট ওনার নাম কি, ওনার মোবাইল নাম্বার আছে, নাম্বারটা আমাকে একটু দিন তো। না, কালকে অনেকক্ষণ ট্রাই করছে, প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা। কালকে আমি প্রায় 11টা পর্যন্ত ছিলাম, ও পারতেছে না এটা। ও কালকে শনিবারে হয়তো আমারটা দেখবে, কারণ রেবিটটা আমি কখনো করতে পারতেছি, রান করাতে পারতেছি। তো যাই হোক, আমরা যে এখন যেটা সেফে, ম্যাটটা কিন্তু সেফই করতে হবে। আর যদি কোনো অংশ আপনাকে যদি 4টা কলাম মিলে একটা করতে হয়, অথবা হ্যাঁ আমার আর কোনোটা অংশ জুড়ে যদি আপনাকে করতে হয়, যেমন ধরুন যে আপনি এই কলামটা আপনি করলেন, এই 2টা কলাম মিলে কম্বাইন করলেন, এই 2টা মিলে হয়তো একটা সিঙ্গেল করলেন, আপনি এই কলামটা এবং এই কলামটা মিলে করলেন, কম্বাইন করলেন, হঠাৎ এইখানে 4টা কলাম আসছে, কোনোভাবেই আপনি কম্বাইন করতে পারতেছেন না, আপনি এই জায়গাটা কি করলেন, এই 4টা মিলে একটা কম্বাইন করে রাখলেন। এইটা সেভে করতে হবে, এইটুক অংশ সেভে করতে হবে, ব্যাপারটা বুঝছেন? এইটা আর কোনো ইয়াতে কাজ হবে না, এসডিপো কাজ হবে না, ম্যানুয়ালেরও কোনো, আপনি যদি করতে চান তাহলে ম্যানুয়ালে এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, আমরা তো ম্যানুয়ালে যাচ্ছি না কোনো কিছুতেই, বা এক্সেলও আমার হাতে করা নাই, কারণ কি এটা কোন সময় কি বিহেভ করবে আমি তো জানি না। পার্কিং এর ওই ম্যাটটা কি এখানে করা হবে? হ্যাঁ, এখানে সাইডে অথবা হচ্ছে দিয়ে না 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 না, আমি যেটা করাবো, আমরা শুধু একটা ম্যাটটা দেখবো উইদাউট পাইলিং, উইদাউট পাইলিং একটা ম্যাট দেখবো যে ম্যাটটা কিভাবে ডিজাইন হয়।
ঠিক আছে, মানে ম্যাট বলতে স্যার ওটা তো ফাউন্ডেশনের ম্যাট, সেটা কিন্তু একটা হচ্ছে যে ফাউন্ডেশনের জন্য ম্যাট, আমি বলতেছি বেসমেন্টের যে। না, আমি বলি আমরা যেটা করব শুধু ম্যাটটা দেখাবো, ঠিক আছে। এখন আপনি যদি ওই পাইলিং এর জন্য, পাইলিং এর যে পাইলিং করার পরে যে ম্যাটটা, পাইল ক্যাপের সাথে যেটা মানে ক্যাপ, এই যে ক্যাপ, এই যে ক্যাপ, এখানে এর উপরে হচ্ছে ম্যাটটা, এইটা আমরা আপাতত এখন করাচ্ছি না, ঠিক আছে। আমরা শুধু শুধু ম্যাটটা কি হবে সেটাই আমরা আলোচনা করব। এটা কারণ এটা বিশাল একটা লেকচার, এখানে আপলিফট ক্যালকুলেশন করতে হয়, তারপর হচ্ছে যে ওই সেটেলমেন্ট ক্যালকুলেশন করতে হয়, এটা হিউজ একটা পড়ালেখা ম্যাটটা নিয়ে। এই জন্য আমরা এটা নেক্সট ক্লাসের জন্য আমরা রাখি, কারণ আমার এটা ঠিক হতে হবে। আমি শুধু আজকে আপনাদেরকে পাইলটা নিয়ে একটু ইয়া করতে চাই, যেহেতু আমাদের সময় আছে, তাই না, 7টা বাজে। সো আমরা যেহেতু ওইটা দেখা, নাহলে আমি ওইটাই আগাইতাম, আমরা একটু অন্য ফাইলিং এ চলে যাই। যেহেতু সেভ করতে পারতেছি না, কারণ আমার এই ডাটা যেগুলো লাগবে, এই যে ডাটা আনতে হবে হচ্ছে যে অটোক্যাড থেকে, নাহলে আপনারা বুঝবেন না। আপনার ম্যাটের যে ডাটাগুলো, এই ডাটাগুলো কোত্থেকে আনবেন, এটা অটোক্যাড থেকে আনতে হবে। তো অটোক্যাড থেকে আনতে গেলে ম্যাটটা টোটালটা একটা ক্লাস লাগবে পুরোটা। তো আজকে সেভটা আমরা না যাই, আমরা পাইলিং এ চলে যাই, পাইলিং ক্লাসটা করি। আচ্ছা, পাইলিং এর প্রথম যে জিনিসটা হচ্ছে যে যে আমরা আমরা একটা জিনিস ইয়া করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমি একটা জাস্ট এটা আমার নিজের ইয়ার জন্য, বা আপনারা চাইলেও করতে পারেন, আমরা কিছুটা এরকম কিছু কয়েকটা বোর হোল, আমরা যদি বোর হোল 5টা থাকে 5টা, বোর হোল যদি 10টা থাকে 10টা, হ্যাঁ, 10 ফিটের নিচে, মানে আমি ম্যাক্সিমাম মাটি তো কাটতে পারি 10 ফিট, 10 ফিট কেটে কোনো স্ট্রাকচার তো করাই যায়। তো 10 ফিটের যতগুলো বোর হোল করবো আমরা, যত ইয়া, তার বেয়ারিং ক্যাপাসিটি গুলো আমি জাস্ট এখানে নোট ডাউন করে রাখলাম, ঠিক আছে। আমার বেয়ারিং ক্যাপাসিটি গুলো আমি কি করলাম, আমি নোট ডাউন করে, এটা 10 ফিট নিচে, এটা একটা, এগুলো সব কিন্তু বেয়ারিং ক্যাপাসিটি 10 ফিট নিচের বোর হোল। এখানে যত বেশি হবে কি ওই মানটাই দিয়ে দিব স্যার। হ্যাঁ, না মানে বোর হোল এই এই জায়গায়, এই প্রজেক্টে 10টা বোর হোলের সে ডিজাইন মানে ইয়া করছে, আমি 10টা বোর হোলের মানগুলো আমি এখানে রাখলাম 10 ফিটের জন্য, 10 ফিটের জন্য রেখে আমি কি করলাম, বেয়ারিং ক্যাপাসিটি এভারেজ বের করলাম। মানে আমরা আসলে চেষ্টা করতেছি যে এইটা বোঝার জন্য এই প্রজেক্টে আসলে কি শ্যালো ফাউন্ডেশনে যাব নাকি পাইল ফাউন্ডেশনে যাব, এটা বোঝার জন্য শুধু। তারপরে বিল্ডিং এর লেন্থ এবং উইডথটা দিলাম, দেওয়ার পরে আমি ইট্যাপস থেকে ড্যাড লোড এবং লাইভ লোড, পার্টিশন লোড, এগুলো সব নিয়ে আসলাম এখানে, নিয়ে এসে ফাউন্ডেশন এরিয়াটা বের করে রেজাল্ট কি, এখানে আমি একটা সূত্র দিয়ে দিলাম, দেখলাম যে বলতেছে যে তুমি চাইলে এটা শ্যালো ফাউন্ডেশনে যেতে পারো, পাইল ফাউন্ডেশন না গিয়ে, ঠিক আছে। এটা জাস্ট আমি এক্সেল করে রাখছি, যেটা এটাই যে করতে হবে শ্যালো ফাউন্ডেশন যেতে হবে, নন নেসেসারি দ্যাট, বাট আপনি প্রাইমারি ভাবে এটা আপনি চেক করে দেখতে পারেন যে এটা আপনি যদি ইট্যাপস থেকে যদি ড্যাড লোড গুলো নিয়ে আসেন, তারপর হচ্ছে যে টোটাল বেয়ারিং ক্যাপাসিটি গুলো দেন এই রেজাল্টটা আমরা দেখবো যে এটা থেকে পাইল ফাউন্ডেশন করা যাবে নাকি শ্যালো ফাউন্ডেশন করা যাবে। দেখা যাচ্ছে কি এটা শ্যালো ফাউন্ডেশন আসতেছে, আর যদি পাইল ফাউন্ডেশন হয়, এটা একটা জাস্ট আমি একটা স্লাইড করে রাখছি, আপনারা দেখতে পারেন যে 10 ফিটে যদি ইয়া হয়। হ্যাঁ, এটা একটা দিয়ে রাখতেছি, বাট এটা দিয়ে একদম কোনো থাম রুল, এটা নট, এটা আপনারা করে দেখবেন, যদি না হয় তাহলে আপনারা নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন। কয়েকটা বিল্ডিং যখন ডিজাইন করবেন এমনিতেই আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আসলে পাইল করবেন কিনা, কি করবেন, কোন ফাউন্ডেশনটা রাখবেন। কয়েকটা ডিজাইন করলে তখন আপনি আস্তে আস্তে টের পাবেন। তবে একবারে তো আর স্ট্রাকচার ইঞ্জিনিয়ার হতে পারবেন না, স্ট্রাকচার ইঞ্জিনিয়ার হতে গেলে মাত্র এটা প্রথম ধাপ, আপনাকে অনেক সিনিয়র ইঞ্জিনিয়ারের সাথে আপনাকে আলোচনা করতে হবে, অনেক বই পড়াশোনা করতে, বই পড়তে হবে, হ্যাঁ। তারপরে স্ট্রাকচার ইঞ্জিনিয়াররা যারা যারা বিভিন্ন যে টপিকস ইউটিউবে ডাউনলোড করতেছে তাদের আলোচনা, জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়াররা বিভিন্ন লেকচার দিচ্ছে, বিভিন্ন সেমিনার অ্যাটেন্ড করতে হবে, তারপরে আপনি একটা পৌঁছতে পারবেন জায়গায়। আজকেই করে আজকে যদি আপনি বলেন যে না আমার ফল আজকেই চাই, তাহলে কিন্তু হবে না।
স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং অন্য জিনিস। এটা নট, সবাই কিন্তু স্ট্রাকচার ইঞ্জিনিয়ার হতে পারে না। 100 জন ইঞ্জিনিয়ারের ভিতরে 99% থাকে ইঞ্জিনিয়ার হচ্ছে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার বা প্রজেক্ট ইঞ্জিনিয়ার বা প্রজেক্ট ম্যানেজমেন্ট লেভেলে, বা হয়তো তো কেরানি হয়ে গেছে, অ্যাজ লাইক এস কেরানি হয়ে গেছে, মানে এটা অন্যভাবে নিয়েন না, মানে অ্যাজ লাইক ম্যানেজার, এটা হচ্ছে ফাইলপত্র ঘাটে। বহু ইঞ্জিনিয়ার আছে যে ইঞ্জিনিয়ার এই মানে স্ট্রাকচারের এসও জানে না, খুলেও দেখে না কোনোদিন। একদম এইটা স্ট্রাকচার ইঞ্জিনিয়ারটাই কিন্তু ডিফারেন্ট ট্র্যাক। সব ইঞ্জিনিয়ার যে স্ট্রাকচার ইঞ্জিনিয়ার হবে কোনো কথা নাই। স্ট্রাকচার ইঞ্জিনিয়ার দেখবেন যে 100 জনের ভিতরে একজন আপনি হয়তো পাবেন যে স্ট্রাকচার ইঞ্জিনিয়ার সম্বন্ধে তার দখল থাকতে মানে বুঝে, বা এগুলো ওরকম প্র্যাকটিসও নাই তার। আর আমাদের যে যে অবস্থায় সরকারি অফিস বলেন ইয়া বলেন, ম্যাক্সিমাম লোক হচ্ছে যে কি প্রজেক্ট ম্যানেজমেন্ট করে, হ্যাঁ, ম্যানেজিয়াল জব করে, ফাইলপত্র সিগনেচার করে, এস্টিমেটিং করে, ম্যাক্সিমাম এস্টিমেট করে, টাকা কোন দিকে কম হইলো কোন দিকে বেশি হইলো এগুলো করে। এইগুলো হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং কাজ হয়ে গেছে। আসলে ইঞ্জিনিয়ারিং, অরিজিনাল ইঞ্জিনিয়ারিং কিন্তু এই জায়গায়, স্ট্রাকচারটা হচ্ছে যে মেইন ইঞ্জিনিয়ারিং, মেইন কোর জিনিস। এইগুলো কিন্তু এত বেশি পড়াশোনা যে অনেক মনে ধর এগুলো বেশি এবং আরো সব মজার বিষয় হচ্ছে যে এগুলো জানে না তাকে ডিসিশন নেওয়ার ক্ষমতা দিয়ে দিয়েছে, ঠিক কিনা? মানে যাকে আপনি আরো অবস্থা বুঝবেন যে সে যে চেয়ারটাতে বসে থাকবে সে তো জানবে না, কিন্তু ডিসিশন দেওয়ার জন্য তাকেই বসানো হয়েছে। সে কি করে, সে সে নিজে জানবে না, সে কি করে, ওর থেকে একটা কথা শুনবে, হ্যাঁ আচ্ছা হ্যাঁ কি বলছে এটা, তো ও একটা বলবে স্যার বিএনডিসি তো 2006 তার এটা বলা আছে, ও বলবে হ্যাঁ স্যার 20 তো এই পেজে তো স্যার এটা বলা আছে, স্যার এটাতে এসিআই কোডে 31825 এটা বলা আছে, তাই না? তারপর 4জন থেকে ডাটা নিল, 4 দিয়ে ভাগ করে গড় করে একটা সিদ্ধান্ত দিয়ে দেয়। এরকম কিন্তু ম্যাক্সিমাম মানে ইয়ারা সিনিয়ররা এটাই করতেছে এখন। মানে তার তার কাছে কিছু নাই, সে 4 জনের তথ্য নেয়, নিয়ে কি করে তখন তার মতো করে একটা এভারেজ করে একটা সিদ্ধান্ত দেয়, হ্যাঁ ঠিক আছে তোমরা এটা করে গেল। হ্যাঁ, কারণ ঘটনা হচ্ছে কি আমরা ওই জায়গায় ওই লোক নাই। বিদেশে তুমি এটা করতে পারবেন, বিদেশে আপনি ওই স্পেশালাইজড হতে হবে, নাহলে আপনাকে ওখানে ওই আপনার রাইটই নেই ওখানে কাজ করার। প্রজেক্ট ম্যানেজমেন্ট মানে প্রজেক্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্টের আপনার কাছে ওই সমস্ত তথ্য আপনাকে জানতেই হবে, নাহলে আপনি ওখানে ওয়ার্ক করতে পারবেন না স্যার। সেটা প্র্যাকটিস আমাদের বাংলাদেশে নেই আর কি। না স্যার, কোনো একটা প্রজেক্ট যদি আমরা কন্টেন্ট ঘোষণা করতে যাই, আমরা প্রথমে ইন্সপেকশন করি, ইন্সপেকশন করে কন্ডিশনটা দিই, দেখে আমরা সবকিছু বিবরণ দিয়ে লাস্টে দিয়ে ডিজাইন টিমে, আমাদের ডিজাইন টিম আছে, অনেকগুলো ডিজাইন টিম আছে যারা শুধু ওখানে স্ট্রাকচার ইঞ্জিনিয়ারে আছে, ওদের মতামত তখন ওদের আমার বন্ধু একজন আছে আপনাদের ডিজাইন টিমে ঢাকায় বসে, সাইফুল ইসলাম। আমি জানি না, বাট আমাদের ফার্স্ট বয় ছিল সে। সে মানে জাপান থেকে কোথাতে পিএইচডি করে আসছে, তো ও ডিজাইন টিমে অনেক প্রায় সময় দেশে বাইরে টাইরে থাকে। ওদের আপনাদের বিভিন্ন ইয়াতে মনে হয় দেশের বাইরে ওনারা এসে স্যার করে ওনারা কিন্তু আমাদের এটা প্র্যাকটিস করার সুযোগ নাই। আমরা না ঠিক আছে, ওদের ডিজাইন টিমে আপনাদের ডিজাইন টিমে সবকিছু সিদ্ধান্ত। যাই হোক, এটা বলার উদ্দেশ্য একটাই জন্য যে আপনারা ভাবেন না যে আমার এই এক্সেল শিট গুলো পাইয়েই যে আপনি স্ট্রাকচার ইঞ্জিনিয়ার হয়ে যাবেন। আমি শুধু জাস্ট আমাদের এর ভিতরে যে ব্যাকআপ গুলো আছে, অঙ্কগুলো আছে, সেগুলো শুধু জাস্ট আপনাদেরকে আমি মানে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংটা ভয়ে তো আমরা ওর ধারে কাছে যাই না। আরে ভাই বেশি কষ্ট, 3 পাতা 4 পাতা এগুলো কে করবে? এইটা শুধু আপনাদেরকে এইগুলো করার উদ্দেশ্য হচ্ছে যে নট অনলি যে অনেকে কিন্তু আমাকে বলে যে তোমরা এত কিছু মানে এত সহজভাবে ইঞ্জিনিয়ারদেরকে কেন শেখাচ্ছ? হ্যাঁ, সেটা তো নলেজ হয়ে যাবে, কি নলেজ তো তার কমে যাবে, সে তো ডেপথে ঢুকবে না, এগুলো পড়ে দেখবে না। তোমাকে যদি তুমি যদি রেডিমেড কিছু আয়না যদি তারে খাওয়াই দাও, তা এখন বিষয়টা হচ্ছে যে একটা হোটেলে গেলাম, হোটেলে গিয়ে বলে ভাই আমাকে একটু বেগুন ভর্তা দেন, কেমন? এখন বেগুন ভর্তা আপনার কাছে আসছে, আপনি কটকট করে খাই ফেললেন, খুব মজা পাইলেন, কিন্তু এটার আপনার কাছে যখন ওই বেগুন আর যখন মরিচ জানিয়ে দেওয়া হবে ভাই এই নেন বেগুন, এই নেন মরিচ, এইটা মাইখে আপনি খান,
তখন আপনার কাছে কি মনে হবে, ও রে বাপ রে বাপ, এটা কিভাবে বানায়, বেগুনটা সিদ্ধ করতে হবে নাকি সিদ্ধ হবে আমি তো জানি না। আপনার কাছে তখন এটা বিরক্ত মনে হবে, ধুর, তোর ভাই তোর বেগুন করতে বুঝছি। আমার কিন্তু এই জায়গাতে একটা বিয়া যায় যে আমি আপনাদের উদ্দেশ্যটা হচ্ছে যে এই জিনিসগুলো আপনি আগে বেগুন ভর্তাটা খাইয়ে দেখেন, মজা লাগলে তখন আপনি আস্তে করে গেলেন কিচেনে, ভাই কেমনে বানাচ্ছেন ভাই, আপনার তো ভালোই লাগছে, তাই না? গেলাম আমি, ও আচ্ছা এরকম। আমরা কিন্তু আপনাদের লেভেলে গিয়ে আমি কিন্তু মানে আমার কাছে স্ট্রাকচার করছি, কিন্তু এইরকম ভাবে যে একটা প্যাক আপ করে দেওয়া, বেগুন ভর্তাটা বানাই দেওয়া মতো আমার লোক ছিল না। আজ থেকে 10 থেকে 15 বছর আগেও কোন ইঞ্জিনিয়ার যে তার থেকে যে আপনি শিখবেন, আরে ভাই যা কার থেকে শিখবেন দিতে নিজে জানে না, কার থেকে শিখবেন আপনি? সব কিন্তু যা করছে মানে মানে যদি আপনি গুটি কয়েক বাংলাদেশের মধ্যে একদম চেনা জানা কয়েকজন ইঞ্জিনিয়াররাই বড় বড় বিল্ডিং গুলো ডিজাইন করছে, আর ম্যাক্সিমাম যেগুলো ছোটখাটো ইয়েগুলো উইদাউট ক্যালকুলেশন থাম্বরুলে মেরে দিছে। মারছে কি মারা নাই? হাজার হাজার বিল্ডিং উঠে গেছে থাম্বরুল, হাজার হাজার বিল্ডিং, হাজার হাজার। আপনি এই যে ভূমিকম্প, যে কত হাজার হাজার লোক মারা যাবে যদি এরকম একটা আমাদের ইয়াতে হয় ভূমিকম্প যদি হয়। হ্যাঁ, এই যে থাম্বরুল স্পেন যতই তত ইঞ্চি গিয়া, আর এই 2800 পাস করাইতে পারতেছে না, ও 2800 পাস করাইতে পারতেছে না। আর আমরা কি করছি, আরে ভাই ইয়ে দিতে 4টা রড দিয়ে 6 তলা বিল্ডিং, এখন আমি দেখাইতে পারবো আপনাদের বিল্ডিং কিছু হয় না কিন্তু। তো এখন এই লোক যে বানাইছে এটা যদি কয় যে ভাই আমি দেখেন আপনি, আমি 4টা রড দিয়ে বানাইছি, আপনার ইঞ্জিনিয়ার কয়টা রড দিছে? এখনো 20 বছর ধরে ঠিকই আছে। ঠিক আছে না ভাই? এখন আপনি চিন্তা করে দেখেন তাহলে আপনি কোন আমরা ইয়াতে আছি। তো যাই হোক, এটা আমাদের আসলে পড়াশোনাটা বেসিকটা আমাদের এটা জানতে হবে, কিন্তু এর বাইরেও আপনাকে পড়াশোনা করে বের করতে হবে। তাহলে পাইলটা আসলে মেইন কেন দিচ্ছি আমাদের, সেটা হচ্ছে যে আমাদের লোডটা ওই লেভেলে, লোডটা ট্রান্সফার করতে পারছি না, ওই মাটি নিতে পারবে না বিদায় আমি চলে যাচ্ছি নিচে, যে ভাই আমি নাই, তুমি আর তোমার এত বড় স্ট্রাকচার আমি নিতে পারবো না, তুমি পারলে ওই নিচে গিয়ে আমার দাও, আমায় ওই নিচে পাঠাই দাও, আমার লোডটা আমার কাছে চলে আসো। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমাদের যে পাইলটা এরকম একটা ইয়াতে, যে মুরাদপুরে একটা ঘটনা ঘটছে, পাইল করছে, ঠিক আছে? তো পাইল করার পরে আমার মনে হয় এটা এই যে বহদ্দারাটের আশেপাশে কোন একটা জায়গা, এটা আমার একজ্যাক্ট ইয়ে না, আমিও শুনছি কিন্তু আমি কোনোদিন যাই না, একজন আমাকে গল্প করতেছে, কিন্তু এটা এটা দেখে নেই, এটা কোট করার কোনো দরকার নাই। তো ওরা পাইল করছে, পাইল করার পরে কি জায়গা সম্পত্তির কোনো ভেজাল হয়েছে, কোনো ডেভেলপারের সাথে হয়তো দিছে, ডেভেলপার হয়তো করে নাই, 1 বছর বা 1.5 বছর পরে ওই আবার অন্য কোনো ডেভেলপারে হয়তো গেছে। এখন পাইল যখন করছে পাইল আর পায় না, অথচ কিন্তু প্রায় 150 টন কতটা পাইল করছে নাই, পাইল কোথায় চলে গেছে? মাটির নিচে চলে গেছে, পাইলটা সেলফ ওয়েটে চলে গেছে নিচে। অথচ পাইল ছাড়ছে মনে করেন যে 10 ফিটে বা 15 ফিটে একটা পাইল ছাড়ছে, এই 15 ফিট মাটি কাটার পর আর পাইল খুঁজে পাচ্ছেন, পাইল চলে গেছে সেলফ লোডেই, সে সিং করে ভিতরে ঢুকে গেছে। তাহলে শুধু পাইল করলে যে আপনি যে বেঁচে গেলেন, আপনি খুশি হয়ে গেলেন, এরকম কোনো ইয়া নাই। তার মানে নিচে এন্ড বেয়ারিং নাই। ধরে রাখবো যে আপনাকে, আমাদের একটা অ্যাডমিন, আমরা যে হাঁটতেছি, হ্যাঁ এখন নিচে যদি এটা কাদা থাকে, আমি কি থাকবো ওই জায়গায়? আমি তো টাস করে ভিতরে ঢুকে যাবো। জানি না এটা এরকম নাকি বসুন্ধরাতে এরকম হয়েছে, পাইল করছে, পরবর্তীতে যখন মাটি খুঁড়ে দেখেছে পাইল নাই, ওই আমার বিল্ডিং ডিজাইন ওইটার মতো হবে, ফুটিং হাইটে চলে গেছে যে ওইটা, ওইটার মতো অবস্থা হয়ে গেছে, পুকুর কেটে করছে যে। তো এখন এইরকম কেন ঘটবে, আমি কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে পাইলটা 2 ভাগে বিভক্ত, পাইল ডিজাইন হয় 2 ভাগে। আমি যা কথা বলছি যে এটা অনলি প্রিকাস্ট না, কাস্ট ইন সিটু, নট প্রিকাস্ট। আগেই কাস্ট করে যেটা ড্রাইভ করে এটা হচ্ছে প্রিকাস্ট, আর অন দ্য স্পট যেটা বানানো হয় কাস্ট ইন সিটু। আমি কাস্ট ইন সিটুর কথা বলতেছি। এখানে
যে ডিজাইন পাইলের কথা বলবো, এগুলো সব কাস্টিং সিটির কথা, নট ওইটা আমাদের ইয়াতে না। কারণ পড়াইতে চাইলে তো ভাই বহুত জিনিস আছে যে মানে পড়াই লাগে। হ্যাঁ, আমরা যেটা না হলে নয় সেটাই আমরা। এখন পাইলটাকে আমি দুই ভাগে বিভক্ত করতে চাই। একটা হচ্ছে যে এন্ড বেয়ারিং মানে এন্ডে নিচে হার্ড লেয়ার আছে, নিচে লেয়ারে হার্ড লেয়ার, একটা হার্ড লেয়ার, একটা মানে 50 এসপিটির উপরে একটা সয়েল, এটা হার্ড লেয়ারে, এটার নাম বলতেছে আমি এন্ড বেয়ারিং। ঠিক আছে, এন্ড বেয়ারিং। আর হচ্ছে যে এই পুরো পাইলটা জুড়ে এটা সারফেস, এটা হচ্ছে ফ্রিকশন, ওর গায়ে একটা ফ্রিকশন আছে কিন্তু, তাই না? অনেক সময় এন্ড বেয়ারিং যদি পাওয়া না যায়, এন্ড বেয়ারিং কোন জায়গায় এই যে যেটা বললাম আমি, উদাহরণ দিলাম কিছুক্ষণ আগে, যে পাইল পাওয়া যাচ্ছে না, তার মানে কি এন্ড বেয়ারিং লেস, এন্ড বেয়ারিং নাই। এখানে যখন এন্ড বেয়ারিং থাকবে না, আমাদের পাইলের ক্যাপাসিটি যেটা বের করে, পাইল ক্যাপাসিটি, এটাতে দুইটা জিনিস আসে, একটা হচ্ছে ফ্রিকশনের জন্য কত, আর একটা হচ্ছে এন্ড বেয়ারিং এর জন্য কত। এটা যোগ করে যেটা হয় সেটাই হচ্ছে যে পাইল ক্যাপাসিটি। এখন কোনো কারণে যদি এন্ড বেয়ারিং পাওয়া না যায়, তাহলে অনলি ফ্রিকশন পাইল ডিজাইন করতে হবে। এটাকে বলতে ফ্রিকশন পাইল ডিজাইন করছে, কারণ এন্ড বেয়ারিং এ নেই। এখন ওই যেটা গল্পটা বলছি যে পাইল পাওয়া যাচ্ছে না, তার মানে কি এটা এন্ড বেয়ারিং নাই? এন্ড বেয়ারিং থাকলে তো আটকে থাকতো, আমি তো পাইল পাইতাম। এটা ফ্রিকশন পাইল ধরে ডিজাইন করা হয়েছে, হয়তো প্রপারলি হয় ডিজাইন হয়নি, এরকম কোনো কারণ ফ্রিকশন পাইল। আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের সয়েল টেস্ট করার সময় লিকুইফাইবেল কি সয়েল আছে কিনা এটা আমাকে টেস্ট করে দেখতে হবে। এটা আপনার সয়েল টেস্ট কোম্পানিকে বলতে হবে যে ভাই আমার লিকুইফাইবেল সয়েল আছে কিনা। লিকুইফাইবেল সয়েল মানে, হ্যালো জি, হোটেল জামান কোনটা? জামান কি এখানে কয়টা আদনান? ইসলামী ব্যাংক জামান ভাইয়া, ইসলামী ব্যাংক জামান রোডের পাশে, ইসলামী ব্যাংক জামান। এটা এখন ভাই আমি তো ক্লাস করাচ্ছি, আমি তো ওদিকে আসতে পারতেছি না, আপনি একটু জামান এদিকে, জামানটা আসেন না একটু কষ্ট করে। হ্যাঁ হ্যাঁ, রাস্তা ঘুরে একটু আসতে হবে। আচ্ছা, তাইলে আপনি রিটার্ন করে দেন তাহলে। ওকে। পরে আরেকটা জিনিস হচ্ছে যে, এখন দেখেন এই লিকুইফাইবল সয়েল যদি হয়, তাহলে আমার এই ফ্রিকশনের যে মানটা আমরা পাবো, এই মানটা 0 হয়ে যাবে। এখন আপনি যদি ওই লিকুইফাইবল সয়েল যদি হয়, লিকুইফাইবল সয়েল মানে যে সয়েলটা ভূমিকম্পের সময় পানি আকার পানি হয়ে যাবে, জাস্ট লাইক এস ওয়াটার। এই লিকুইফাইবল সয়েল, এটা সাধারণত আমরা টপ থেকে 20 ফিট পর্যন্ত ক্যালকুলেশন করি। এই 20 ফিট পর্যন্ত কোনো মান আপনি নিতে পারবেন না যদি এই 20 ফিট পর্যন্ত লিকুইফাইবল সয়েল হয়। 20 ফিট পর্যন্ত কোনো ফ্রিকশনের মান নিতে পারবেন না। ব্যাপারটা বুঝছেন? তাহলে আমার একটা থাকবে এন্ড বেয়ারিং, একটা হচ্ছে ফ্রিকশন। তাহলে আমরা যাই, আমরা বুঝে গেছি ফ্রিকশন এবং এন্ড বেয়ারিং কি জিনিস। এখন আমরা প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পাইল ক্যাপাসিটি বের করতে হবে। যদিও পাইল ক্যাপাসিটি দেয়া থাকে, সয়েল টেস্ট রিপোর্টে পাইল ক্যাপাসিটি দেয়া থাকবে। আপনি দেয়া থাকলেও আমরা নিজেরার মতো করে একটা পাইল ক্যাপাসিটি বের করব। আমাদের কাজ ইজি, কারণ আমরা অলরেডি একটা এক্সেল শিট আছে, সেই এক্সেল শিটটা আপনারা দেখবেন। সেটা হচ্ছে যে এই
আমাদের পাইলেট ডায়া আমরা দিব 24 ইঞ্চি, ফ্যাক্টর অফ সেফটি দিলাম, ফ্যাক্টর অফ সেফটি দিলাম, দেওয়ার পরে আচ্ছা এখানে একটা জিনিস আছে যে এই যে ফ্যাক্টর অফ সেফটি দিলাম, এটা আমি একটু পরে বলতেছি। ফ্যাক্টর অফ সেফটি, এখন আপনার কাছে প্রশ্ন আসতে পারে ফ্যাক্টর অফ সেফটি কত দিব, এটা একটা প্রশ্ন আছে না? কারণ ফ্যাক্টর অফ সেফটি যদি 2 দেন এক ধরনের রেজাল্ট, 2.5 দিলে এক ধরনের রেজাল্ট, 3 দিলে আরেক ধরনের রেজাল্ট। তাহলে দেখেন এখানেও কিন্তু আপনার একটা কনফিউশন আছে যে আমি ফ্যাক্টর অফ সেফটি কত দিব। পাইল ডায়া যদি 20 ইঞ্চি দেন এক ধরনের ডিজাইন, 18 ইঞ্চি দিলে আরেক ধরনের ডিজাইন, ঠিক আছে, 24 ইঞ্চি দিলে এক ধরনের ডিজাইন, ঠিক আছে। তাহলে আমাদের এখানে এই এক্সেল শিটের কাজ কি, সেটা হচ্ছে যে এই এসপিটি গুলো বসায় দেওয়া। এটা শুধু জাস্ট সয়েল টেস্ট রিপোর্ট থেকে আমার কি করতে হবে, এই এসপিটি গুলো প্রতি 5 ফিট অন্তর অন্তর, এই যে এগুলো সব 5 ফিট অন্তর অন্তর এসপিটি গুলো আমাদের এখানে ডাটা বসায় দেওয়া। এখন এই এসপিটি গুলো দেওয়ার পরে আমাদের এখানে কারেক্টেড এসপিটি ভ্যালু আসবে। তারপর হচ্ছে যে এখানে একটা সূত্র আছে n-15 ডিভাইড বাই 2, এটা একটা কারেক্টেড এসপিটি। তারপর হচ্ছে এভারেজ এসপিটি, তারপর হচ্ছে যে সারফেস এরিয়া, পাইল, অ্যালাওয়েবল স্কিন ফ্রিকশন কিউএ ইকুয়াল টু 0.02 n ডিভাইড বাই ফ্যাক্টর অফ সেফটি, n মানে আমার এসপিটি ভ্যালু। হ্যালো, জি 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 আমি তারে বললাম যে যে ওই এখানে আসেন, ও তো রাস্তার উপরে ও তো আসতে চাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, একটু ঠিকানা চেঞ্জ হয়েছে। না আমি আসলে একটা জায়গায় ক্লাস করাচ্ছি, তো এই জন্য আমি আমি তো এই মুহূর্তে যেতে পারতেছি না। ঠিক আছে, আপনি বাসায় তো থাকবো না, আমি থাকবো অফিসে, আপনাকে আমার অফিসে ইয়া করতে হবে। হ্যাঁ অফিসে আমাকে ফোন দিতে বলেন আর কি, কালকে যখন ফ্রি থাকবে আর কি। ও ফ্রি থাকলে আমি ফ্রি থাকতেছি না, আমি ফ্রি থাকলে ও ফ্রি থাকতেছে না, এরকম একটা অবস্থা আর কি। আর ঠিক আছে, কিন্তু আমি অফিসে কখন থাকবো, আপনি যে ভদ্রলোক ইয়া করবে ওকে আমি ওই অ্যাড্রেসটা দিব, ওখানে পাঠাইতে পারবে না? ওই অ্যাড্রেস যেটা আছে এটাই দেন, সানমার। ঠিক আছে, ওকে বিকেলে পাঠাইতে বলেন, হ্যাঁ বিকেলে, বিকেলে। আচ্ছা, তারপর হচ্ছে অ্যালাউবেল স্কিন ফ্রিকশন, ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ হচ্ছে অ্যালাউবেল টোটাল স্কিন ফ্রিকশন, কিউমুলেটিভ স্কিন ফ্রিকশন। এরপর হচ্ছে এন বিয়ারিং। এন বিয়ারিং এর সূত্রটা কি, কিউ ইকুয়াল টু 4n ডিভাইড বাই ফ্যাক্টর অফ সেফটি। দেখেন এখানে কিন্তু ফ্যাক্টর অফ সেফটির একটা বিশাল একটা ইম্প্যাক্ট আছে, সব জায়গায় ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ হচ্ছে। আমি কিন্তু সূত্রগুলো লিখে দিছি। তারপর হচ্ছে অ্যালাউবেল ওয়ার্কিং লোড, আপনার এই পাইলটা, এই 24 ইঞ্চি পাইলটা কত লোড নিতে পারবে, এটা বাই ডেপথে। আপনি যদি পাইলটা যদি 70 ফিটের ডিজাইন করেন তাহলে 130 টন লোড ধরে করবেন। ওকে, আপনি যদি এটা 60 ফিটে ধরেন তাহলে 40 টন লোড ধরে করবেন। যত বেশি ডেপথে ঢুকতেছে দেখতেছেন তার ইয়া বেড়ে যাচ্ছে, ওয়ার্কিং লোড বেড়ে যাচ্ছে একটা 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 পাইলের জন্য, মানে মানে একটা পাইলের আপনি ইয়া করতেছেন আর কি। আপনি এটাই করতে পারবেন, মানে আপনি সবগুলো পাইলের ক্যাপাসিটি, পাইলের একটা ক্যাপাসিটি বের করতেছেন, যেটা একটা পাইলের ক্যাপাসিটি মানে সব পাইলেরই তো ক্যাপাসিটি, একটা পাইল ক্যাপাসিটি আমরা বের করতেছি। যদিও পাইল ক্যাপাসিটি কিন্তু ইয়াতে দেওয়া থাকে, কোথায়, ওই আপনার সল্টেড রিপোর্ট, প্রত্যেকটা সল্টেড রিপোর্টে পাইল ক্যাপাসিটি পাবেন। কিন্তু এরপরেও কিন্তু আপনি এই শীটটা ইউজ করে দেখবেন যে 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 লেভেলে আমি পাইলটা ছাড়বো, আমার ওই লেভেলের
জন্য পাইল ক্যাপাসিটি কত, এটা আমার 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 ইয়ে করবেন, এই পাইলটা কত টন লোড নিতে পারবে ওই লেভেলের জন্য, এই পাইলটা কত টন লোড নিতে পারবে, ব্যাপারটা বুঝছেন? সো এইটা মানে এখানে তাহলে আমরা কয়টা জিনিস দেখতে পাচ্ছি, আমরা আমার এসপিটি ফিক্সড, এসপিটি কি ফিক্সড না? এসপিটি আমি বই থেকে আমি এসপিটি গুলো নিয়ে নিলাম, আমার ডায়া ধরলাম 24 ইঞ্চি ফিক্সড, আমি এই পাইলগুলো আমি সব 24 ইঞ্চি করবো, বা অথবা 20 ইঞ্চি করলেন সেটা হবে। কিন্তু এখানে বড় একটা মেজর ইয়ে হচ্ছে জানার বিষয় কি, এইটা আমার জানবো কোথা থেকে, আমি বই থেকে, সয়েল টেস্টের বই থেকে, এবং পাইলের ডায়াটাও তো আপনার উপরে, আপনি 20 ইঞ্চি দিবেন না 24 ইঞ্চি করবেন আপনার উপরে, আপনি দিতে পারতেছেন, আপনি চাইলে 20 ইঞ্চি করতে পারেন, চাইলে 24 ইঞ্চি করতে পারেন, চাইলে 30 ইঞ্চি করতে পারবেন, কিন্তু ফ্যাক্টর অফ সেফটি কি দিবেন, এটা তো পড়াশোনা করা লাগবে। ফ্যাক্টর অফ সেফটি চাইলে তো আপনি দিতে পারবেন না, চাইলে 3 দিতে পারবেন না, চাইলে আপনি 2.5 দিতে পারবেন না। এবং এই দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু ফ্যাক্টর অফ সেফটির সূত্র আছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু ফ্যাক্টর অফ সেফটির একটা ইম্প্যাক্ট আছে। যেমন যে ফ্যাক্টরের সেফটি 3 দিলে আমার হয় কত 130, এই যে ইয়েলো কালারটা দেখেন, কি যে আমি এটা ফ্যাক্টর অফ সেফটি 2 দিব, দেখেন কত বেড়ে গেছে, আমি শুধু ফ্যাক্টর অফ সেফটি 2 করাতেই 194 টন আমি বলতেছি। তাহলে যে পাইলটাকে আমি 130 টন ধরে করার কথা, জাস্ট ফ্যাক্টর অফ সেফটি কমিয়ে দেওয়াতে এটা 194 টন নিতে পারবে। এখন আপনারা বলতে পারেন যে স্যার এটা তাহলে অসুবিধা কি, ধরলে 194 ধরবো, আমি ফ্যাক্টর অফ সেফটি 2 ধরলাম, কিন্তু এখানে দেখেন এই পাইল ক্যাপাসিটি কেন লাগতেছে, আমরা সিঙ্গেল ফুটিং এ কি করছি, কলাম লোড ডিভাইড বাই বিসি বেয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল ইকুয়াল টু এরিয়া, এরিয়া পাইছিলাম না? এখানে সূত্র কি জানেন, কলাম লোড ডিভাইড বাই পাইল ক্যাপাসিটি, পাইলের সংখ্যা। তাইলে দেখেন এই পাইল ক্যাপাসিটি কত, যে পাইল ক্যাপাসিটি কিছুক্ষণ আগে 130 দিয়ে ভাগ করলে এক ধরনের, 194 দিয়ে ভাগ করলে আর পাইলের সংখ্যা কমে যাচ্ছে, দেখছেন? তাহলে আপনি চিন্তা করে দেখেন যে আমি যে পাইল ক্যাপাসিটি আমার জন্য কতটা ইম্পর্টেন্ট, এবং নট অনলি ইম্পর্টেন্ট, আমার এখানে বিয়ারিং ক্যাপাসিটিও ফ্যাক্টর সেফটিও আমার জন্য। এখন আমি ফ্যাক্টর সেফটি কত দেবো, আমি একটা জিনিস লোডকে যদি 194 ভাগ করি, আমার হয়তো পাইল আসবে 2টা, যে 130 টাতে পাইল হয়ে যাবে 3টা। এখন আপনারা বলছে ভাই আপনি কষ্ট একটু কমান না, পাইল তো বেশি হয়ে গেছে, আপনি দিয়েছেন 2টা করে, আপনি কি মনে মনে ধরে ফেলছেন কত ফ্যাক্টর অফ 2 ধরে, আপনি কি করছেন 194 ধরে 2টা মাইরা দিয়েছেন, কমাইতে বলছে পাইল, আপনিও বলেছেন কমাই দিলাম, কি করলাম আমি কিছুই করিনি, আমি ওই ফ্যাক্টর অফ সেফটি 2 করে দিয়েছি শুধু। এখন আপনার হাতে কিন্তু গাড়ির স্টিয়ারিং আপনার হাতে, মন চাইলে আপনি বামে যান, মন চাইলে ডানে যান। আপনাকে যখন মালিকে বলছে যে পাইলট ভাই তো বেশি হয়ে গেল, আপনি কি ডিজাইন করেন ভাই, আচ্ছা আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই আমি কমাই দিচ্ছি, দিচ্ছেন আপনি ফ্যাক্টর অফ সেফটি কমাই দিচ্ছেন, দেখা যাচ্ছে লোড বেড়ে গেছে, পাইল ক্যাপাসিটি বেড়ে গেছে, পাইল ক্যাপাসিটি 2টা হয়ে গেছে। কোশ্চেন আপনি কোথায় দেখেন, কিন্তু আপনি চাইলে কি এটা করতে পারবেন এই জায়গাতে? তাহলে কি করতে হবে আমাদের, এখানের জন্যই আপনাদেরকে এই জায়গাতে একটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে যে কখন আপনি ফ্যাক্টর অফ সেফটি ধরবেন, এটা আমাদের কোডে কিন্তু বলে দিছে, আপনি চাইলেও ফ্যাক্টর অফ সেফটি ধরতে পারবেন না। সেটা কিভাবে, সেটা হচ্ছে যে আপনার যদি এই জিনিসগুলো থাকে, এই যে এই জিনিসটা দেখে, এই যে বলছে কি দেখেন, টেবল 6.3.10 এতে ফ্যাক্টর অফ সেফটি অফ ডিপ ফাউন্ডেশন ফর ডাউনওয়ার্ড এন্ড আপওয়ার্ড লোড ডিজাইন লাইফ মনুমেন্ট যদি হয় তাহলে 100 বছরের উপরে যদি ডিজাইন লাইফে থাকে, 100 বছরের উপরে যদি কোনো স্ট্রাকচারকে রাখতে হয়, যেমন মনুমেন্ট যেগুলো জাতীয় স্মৃতি সৌধের কোনো বিষয় থাকে বা অনেক বছর ধরে টিকে থাকতে হবে, সেগুলো ডিজাইন লাইফ যেগুলো 100 বছরের উপরে, প্রবাবিলিটি অফ ফেলিওর 10 to the minus 1, মানে প্রবাবিলিটি দেখেন খুবই কম, সেক্ষেত্রে
আপনার ডিজাইন অফ ফ্যাক্টর অফ সেফটি যদি গুড কন্ট্রোল হয় 2.3, নর্মাল কন্ট্রোল হলে 3, পুয়ার কন্ট্রোল হলে 3.5, ভেরি পুয়ার হলে 4। এখন আপনি কোন কন্ট্রোলে আছেন সেটা বেস করে কিন্তু আপনাকে ফ্যাক্টর অফ সেফটি গুলো ধরতে হবে। এবং পার্মানেন্ট কোন স্ট্রাকচার, মানে আমরা যে বিল্ডিং গুলো ডিজাইন করি 25 থেকে 100 বছর যে আমাদের ডিজাইন লাইফ, সেগুলোতে 2 গুড কন্ট্রোল, তাহলে গুড কন্ট্রোল হলে একমাত্র 2 দিতে পারবেন, আর নর্মাল কন্ট্রোল হলে 2.5, পুয়ার কন্ট্রোল হলে 2.8, এবং ভেরি পুয়ার কন্ট্রোল হলে 3, ভেরি পুয়ার কন্ট্রোল হলে 3। টেম্পোরারি স্ট্রাকচার যেগুলো আছে সেগুলো আপনাকে এইভাবে করে ফ্যাক্টর অফ সেফটি দিতে পারবেন। এই জিনিসটাকে বুঝছেন আপনারা? এটা একটু ব্যাখ্যা করেন, গুড কন্ট্রোল, নরমাল কন্ট্রোল, পুয়ার, এটা হ্যাঁ, কি বোঝাচ্ছে? এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? আমরা চলে আসি গুড কন্ট্রোল কি জিনিস। এই যে গাইডলাইন ফর ইনভেস্টিগেশন অ্যানালাইসিস কনসেপ্ট কন্ট্রোল, এটা আপনাকে গাইড করে দিছে ওরা পিএনবিসি, যে আপনি চাইলে কোন কন্ট্রোল বলবেন। প্রপার সাবসেল ইনভেস্টিগেশন আছে, এটা থাকতে হবে, সব কন্ট্রোলে থাকতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে যে কি, প্রপার রিভিউ অফ সাবসেল রিপোর্ট রিভিউ করা হয়েছে, ইয়েস। সুপারভিশন বাই কম্পিটেন্ট জিওটেকনিক্যাল ফাউন্ডেশন ইঞ্জিনিয়ার, এখানে এটা কোন ফাউন্ডেশনের ইঞ্জিনিয়ার, এটা কি করা হয়েছে? সুপারভাইজ করা হয়েছে, তাহলে সব ইয়েস। এটা না হলেও চলবে, ভেরি পুয়ার কন্ট্রোলে সুপারভিশন ইঞ্জিনিয়ার দরকার নাই, কোনো জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার দরকার নাই। লোড টেস্ট ডাটা আছে কিনা, কোয়ালিফিকেশন অফ কন্ট্রাক্টরের কোয়ালিফিকেশন, মানে ওইরকম প্রিভিয়াস কাজ করছে বা স্ট্যান্ডার্ড আছে কিনা। প্রপার কনস্ট্রাকশন ইকুইপমেন্ট, তার কাছে প্রপার ইকুইপমেন্ট আছে কিনা, তার মানে মেনটেনিং প্রপার কনস্ট্রাকশন লক, প্রপার কনস্ট্রাকশন লক মেনটেন হচ্ছে কিনা। এগুলো সব যদি ইয়েস হয় তাহলে গুড কন্ট্রোল, তাহলে আপনি 2 দিতে পারবেন। এখন এগুলো পারবেন নি, তাহলে এখন তো দেখি উল্টা ভাবে আসতে হচ্ছে, এখন তো আমার আগেই বসাতে হচ্ছে না, মানে তার সেফটি ফ্যাক্টরটা রাইট। হ্যাঁ, এটা আমি বিবেচনার মধ্যে। এখন আপনি যখন ক্লায়েন্টে বলবে প্রথমে ধরবেন, আপনি তো করবেন তো ভেরি পুয়ার কন্ট্রোল দিয়ে, আপনি তো 3 দিয়ে করবেন, এই যে আপনি 3 দিয়ে করবেন, ভেরি পুয়ার কন্ট্রোল, আপনার হাতে কিচ্ছু নাই, লোড ডাটা ধরে নেবেন যে আপনার কাছে কিছু নাই, আপনি সেভে থাকার জন্য। এখন যেই আপনার কাস্টমার হলো, তাহলে তো ভাই আসেন আপনার সাথে আমার চুক্তি করি, আপনি এই জিওটেকনিক্যাল ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারদের এটা চেক করাইতে হবে আমার, বা আমার একজন এক্সপার্ট নিতে হবে, তার জন্য একটা অ্যামাউন্ট দিতে হবে। যদি দেন তাহলে আমি একটু দেখে আপনার ফাইল কমানো যায় কিনা, তাইলে আপনি এই মার্কটা নিয়ে ফেললেন। তারপর হচ্ছে যে লোড টেস্ট ডাটা, আপনার কোয়ালিফিকেশন কন্ট্রাক্টর, আপনি যে কন্ট্রাক্টর দিবেন তার বায়োডাটা আমাকে জমা দেন, সে কত কাজ করছে, তার সাথে মিটিং করেন কন্ট্রাক্টরের সাথে, যে তুমি ফাইল করতে গেলে কিন্তু ভাই এরকম আমার একজন ইঞ্জিনিয়ার, সাইট ইঞ্জিনিয়ার বেতন দিয়ে রাখতে হবে তাকে, এগুলো মালিকের থেকে সাইন করে নেন যে ঠিক আছে আপনি ফাইল চলাকালীন সময় ইঞ্জিনিয়ার, সুপারভিশন ইঞ্জিনিয়ার, এবং আমি হয়তো যাব, কখন যাব আমি জানি না, আমি যখনই যাব আমাকে এইভাবে পে করবেন, আমি এগুলো কোড হবে। ফ্যাক্টর অফ সেফটি যেহেতু মেনটেন করতে হবে, তাহলে আমাকে বলছে কোডে যে প্রপার কনস্ট্রাকশন ইকুইপমেন্ট ইউজ করতে হবে, ইকুইপমেন্ট গুলো খুব স্ট্রং ইকুইপমেন্ট। তারপর হচ্ছে প্রপার কনস্ট্রাকশন লক ইউজ করা, এই লক ইউজ করতে গেলে তো ইঞ্জিনিয়ার ছাড়া তো এই লক কেউ ইউজ করতে পারবে না। আপনি যদি সবগুলো এনশিওর করতে পারেন তাহলে হয়তো আপনি গুড কন্ট্রোলের দিকে যাবেন, অথবা নর্মাল কন্ট্রোলের দিকে যেতে পারবেন, অথবা পুয়ার কন্ট্রোল। আপনি তো যদি এইখানে ফ্যাক্টর অফ সেফটি, তাহলে 3 জায়গায় 2.8 ধরেন, 2.8 আসতে দেখা যাচ্ছে কত আসে আমাদের, এই যে 2.8 যদি ধরি তাহলে 139, ওটা 130 9 টন লোড বাড়ছে আর কি, তাহলে 139 যদি করি তাহলে দেখা যাচ্ছে কি এখানে 2.5 বা এরকম, তখন 3 দিকে যাবে আর কি। এইভাবে করে ট্রাই করে দেখতে পারেন আপনারা, বাট চাইলেও ফ্যাক্টর অফ সেফটি আপনাকে আগে এনশিওর করে ফেলতে হবে। ফ্যাক্টর অফ সেফটি যদি না করেন, ফ্যাক্টর অফ সেফটি চাইলে আপনি এখানে গুড কন্ট্রোল জায়গায় 2 মেরে দিতে পারবেন না, এখানে তো 2 আছে, 2 হচ্ছে যে গুড কন্ট্রোল। কারণ আপনি কোন জায়গায় বিল্ডিং করতেছেন, কাদের জন্য বিল্ডিং ডিজাইন করতেছেন, সেগুলো মেনে এই সব জিনিস আপনার করবে কিনা সমস্ত কিছু আপনি বলছে প্রপার রিভিউ অফ সাবসেল রিপোর্ট, প্রপার রিভিউ। এখন মানে
থার্ড ক্লাস একটা কোম্পানি দিয়ে বললেন যে রিপোর্ট করাইলেন, সল্টেড রিপোর্ট, তাহলে তো আপনি তো হবে না, আপনার রিভিউ আসবে না। এটা প্রপার রিভিউ করতে হবে। আপনার কাছে যদি এটা কনফিউশন মনে হয় তাহলে আবার রিপিট সয়েল টেস্ট করান। তাহলে এইভাবে করে আপনাকে এই মানগুলো আপনাকে, এটা কিন্তু আমাদের কোর্ট আমাদেরকে কিন্তু বলে দিছে যে কখন এটা আপনি ধরবেন, ঠিক আছে। সো এখানেও আমাদের একটু চিন্তা করতে হবে ধরার ক্ষেত্রে। 2.5 বা 2.8 দিয়েও দেখতে পারেন। 2.5 দিয়ে দেখেন এটা 156, একটু 9-10 করে বাড়তেছে, শুধু একটু করে ফ্যাক্টর অফ সেফটি। ফ্যাক্টর অফ সেফটি আপনি যত কমাইতে থাকবেন এই ওয়ার্কিং লোড ততই বাড়তে থাকবে, এটা ভাইস ভার্সা। কারণ এইটা যত বাড়বে এই পাইলের সংখ্যা তত কমবে, পাইলের সংখ্যা তত কমবে। তো এইটা আপনারা মানে এর দূর পর্যন্ত আপনার বোঝা গেছে কিনা, আমি কোনো কনফিউশন আছে কিনা এই জায়গাটা। তারপর হচ্ছে যদি আপনি পাইলে ডায়া কমান তাহলে কিন্তু কমে যাবে, টন কমে যাবে। এখন একটা বিষয়, প্রিকাস্ট এবং কাস্টিং ছিল, এটা নির্ধারণ কেন কখন করে? আচ্ছা, প্রিকাস্ট কখন করে আর কাস্টিং সিটু কখন করে, এটা একটা ভালো কোয়েশ্চেন। এটা অনেক আছে। একটা সিম্পল একটা জিনিস বলি, কেন আমি প্রিকাস্ট করব, কেন আমি কাস্টিং সিটু করব, এটা জাস্ট একটু জেনে নেন। কিন্তু ডিটেইলিং আর অনেক আছে, জাস্ট একটা বেসিক যে জিনিসটা আমরা দেখবেন যে কাস্টিং সিটু যখন করি, সে কাস্টিং সিটুর ডায়া কি হয়? সার্কেল, সার্কেল হয়, ওকে। আর আমি যখন করি তখন কি হয়? স্কোয়ার, প্রিকাস্ট। এখন আমার কখন আমি যাব এটা কিন্তু আমি বলতেছি না, এটা এটা হচ্ছে কাস্টিং সিটু, আর এটা হচ্ছে প্রিকাস্ট। প্রিকাস্ট মানে কাস্টটা আগে, কাস্টিংটা আগে করা, আর কাস্টিং সিটু করাটা হচ্ছে জায়গা মতো করা। প্রথম বিষয়টা হচ্ছে যে সব জায়গায় কাস্টিং সিটু করা যাবে না, যেগুলো ফ্রিকশন ডিজাইন করা হবে, ফ্রিকশন পাইল ডিজাইন করা হবে, যেখানে এন্ড বেয়ারিং থাকবে না, সেখানে আমার প্রিকাস্টে যাওয়াটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। কারণ আপনি এই এরিয়াটা, আপনি একটা সার্কেলের ফ্রিকশন আর ফ্রিকশন কি এক হবে? এখানে ফ্রিকশন অবশ্যই হায়ার। কারণ কি এটা মানে কর্নার আছে, এখানে কর্নার আছে। আপনি যদি কোন একটা খাতার উপরে যদি একটা সুই ঢুকান, সে তাড়াতাড়ি ঢুকে যাবে, কিন্তু একটা চ্যাপ্টা কোন কিছু ঢুকাইতে পারবেন আপনি? আপনার কিন্তু এটা ঢুকবে না, এটা কিন্তু ফ্রিকশনে কিন্তু বাধা দিবে। এই জন্য কিন্তু মেইনলি আমরা যে পাইলগুলো ফ্রিকশনের ডিজাইন হবে, এন্ড বেয়ারিং থাকবে না, এই জিনিসগুলোতে আমরা প্রিকাস্ট সাজেস্ট করি। আর যেগুলোতে এন্ড বেয়ারিং পাওয়া যায় সেগুলো কাস্টিং সিটু। কিন্তু মজার বিষয় হচ্ছে দুজনের ভিতরে বড় একটা ফারাক আছে। ফারাকটা হচ্ছে এটা ইজি কনস্ট্রাকশন প্রসেস, এটা নট ইজি, এটা নট ইজি। কারণ কি, আপনি এটা কাস্ট করবেন, প্রথম কথা হচ্ছে সে কাস্টের সময় আপনার কোয়ালিটি ঠিক আছে কিনা আপনি এনশিওর করতে হবে। ওই কাস্টিংটা যেহেতু উপরে করতেছেন, আগেই করতেছেন। আর এই এত বড় একটা পাইল যখন আপনি কাস্ট করবেন, কাস্ট করতে হবে না, এটা ঢুকাইতে হবে না। এই মেশিন যে জানোয়ারটা আছে, এই জানোয়ার তো আনতে লাগে যে 36 চাকার গাড়ি। আমার একটা প্রজেক্টে তো চলতেছে, মানে আমার তো 13টা বাজে গেছে এটার খাওয়ার জোগাড় দিতে, 1 কোটি টাকা গেছে শুধু এটার আনতে। ওর খাওয়াটা হচ্ছে 1 কোটি টাকার খাওয়া, ব্যাপারটা বুঝছেন? ওর খাওয়ার 1 কোটি টাকা তাকে পে করতে হচ্ছে, ওই কন্ট্রাক্টরকে পে করতে হচ্ছে। প্রায় 966টা পাইল, 966টা পাইল সে আমাকে ঢুকাচ্ছে মিনিমাম 1 crore তার পেমেন্ট।
তাহলে চিন্তা করে দেখেন যে এটা এটা এত সোজা জিনিস না। এটা যেদিন ঢুকে এটার রোড সহ অনেক জায়গায় আমাদের বিশাল ট্রেলার দিয়ে তাকে ঢুকাইতে হয়েছে। তার ওজন অনেকগুলো ওয়েটের স্কুল আছে কংক্রিটের, এগুলো পাশে দিতে হয়। সাইড লোডিং এটা আরেকটা অঙ্ক, এটা আরেকটা অন্য একটা মেথড। এটা সাইড লোডিং হিসাব করতে হয়, তারপর হচ্ছে সেন্ট্রাল লোডিং কত, টন কত, ওইটার যে ইয়াটা আছে লোডিং হয় এটা ক্যালিব্রেশন করা লাগে। হ্যাঁ, ক্যালিব্রেশন করে এটা সেট করতে হয় যে ইয়াটা করা লাগে। এটা আরেকটা ওইগুলো নিয়ে এভাবে ঠাক করে ধরে নিয়ে এসে ঢুকায়, ছাই করে ঢুকে দেয়। এই ঢুকে যাচ্ছে কোথায়? আমার 40 ফিটি পাইল, 30 ফিটি পাইল, প্রায় 30 ফিট নিচে আমার এটা ঢুকে দিচ্ছে সে। মানে এখানে আমার এখানে এই পাইলটা এখানে, আমার মাটি কিন্তু এখানে, গাড়িটা এই জায়গায়। সেইভাবে ধরে পাইলটা ঢুকে দিচ্ছে এবং আরেকটা ফলস পাইপ দিয়ে সে 30 ফিট নিচে ঢুকে দিচ্ছে। পাইলটা কিন্তু আমার এই জায়গায়, ওটা বুঝছেন, ফলস দিয়ে ঢুকে দিচ্ছে। তাহলে এইটা কিন্তু এত সোজা জিনিস না যে চাইলে। আর এটা কি 2টা খাম্বা করে দিয়ে ঢালাই করে দিয়ে তো শেষ। একটা বিষয় আপনি বললেন যে ফ্রিকশন, যেখানে আমার এন্ড বিয়ারিং নাই সেখানে আমি ফ্রিকশন পাই হিসেবে প্রিকাস্ট ইউজ করি না, এটা হ্যাঁ, এটা এখন আমার কথা হচ্ছে যে একই জায়গার মধ্যে যখন গভর্নমেন্ট কোনো কনস্ট্রাকশন করা হবে সেখানে আমার প্রিকাস্ট দিচ্ছে, যখন ব্যক্তি মালিকানা দিলে কি চাই, তো যখন দিচ্ছে তখন কিন্তু কাছে ছিল দিচ্ছে। তাইলে এই মালিকানার কারণে এন্ড বিয়ারিং ফ্রিকশন না না না, আমি সেটা আমি বলতাম জাস্ট এটা জাস্ট বেসিক একটা জিনিস যে হ্যান্ড বেয়ারিং হলে যে এটা করতে হবে নট নেসেসারি। আমি হ্যান্ড বেয়ারিং এর মধ্যেও আমি এটা করতেছি না, হ্যান্ড বেয়ারিং যেখানে আছে সেখানেও তো আমি এটা করতেছি, আমি প্রিকাস্ট করতেছি। কিন্তু আপনাকে কস্ট অ্যানালাইজ করতে হবে, আপনি কস্ট কম্পারিজন করতে হবে। এখন আপনি কি কাস্টিং সিটি করলে টোটাল দুইটারই ডিজাইন মেথডোলজি আলাদা। প্রথম কথা এটা মানেন যে দুইটারে ডিজাইন মেথড আলাদা। আপনি এইটাও ডিজাইন করতে পারেন কাস্টিং সিটু, এইটাও আপনি ডিজাইন করতে পারেন প্রিকাস্ট। ডিজাইন করে আপনি দেখলেন যে আসলে কস্ট কম্পারিজন, যে এটা শুধু কাস্টিং সিটু তো জায়গা মতো ঢালাই করে দিলেন চলে গেল। মানে আপনাকে একটা কস্ট কম্পারিজন দেখতে হবে। এখন এটাতে যদি 1 কোটি টাকা বেশি হয়ে যায়, আপনি কি ওইটাতে যাবেন? আপনি তাহলে বড় ভাবে কাস্টিং সিটু করে ফেলো। আর সরকারি টাকা তো কোনো দরকার নেই, এখানে টাকা বানাইতে পারলেই ভালো। ব্যাপারটা বুঝেন নাই? ওখানে তো কষ্টের কোনো বিষয় না, ওখানে বরঞ্চ তারা ম্যাক্সিমাম, আমি পিডব্লিউডির বা সরকারি কাজগুলো দেখতেছি, তারা সবসময় প্রিকাস্টকে প্রেফার করে। কাস্টিং সিটি হইলেও তারা কিন্তু এটাতে যায় না। প্রিকাস্টটা বেশি বিল্ডিং এ দেখা যাচ্ছে প্রিকাস্ট ডিজাইন করে। সেটাতে এখন আপনি যদি বলেন যে এটা ফ্রিকশন আছে বলে, কেন এটা নাও হতে পারে। যে ফ্রিকশন থাকলে যে ফ্রিকশন পাইল হিসেবে ডিজাইন করবে এরকম না। আমরা সচরাচর এইটা ইউজ করি যে প্রিকাস্টটা ফ্রিকশন পাইলে আমরা ফ্রিকশনের ওখান থেকে ফ্রিকশন রেজাল্ট বেশি পাওয়া যায়, এই জন্য এটা ফ্রিকশনের জন্য রাখি। বাট নন নেসেসারি, আপনি হ্যান্ড বেয়ারিং থাকলেও এটা দিয়ে করতে পারবেন তো। কিন্তু যদি আপনি কস্ট কম্পারিজন করে দেখেন যে আসলে কোনটাতে কস্ট বেশি ইনভলভ হচ্ছে, কোনটাতে কম হচ্ছে, আপনি যেটা কম হয় সেখানে যাবেন। সেটা ওইটা কোনো বিষয় না। তো যাই হোক, যেটা আমরা প্রিকাস্টটা একটু করে বললাম, বাট প্রিকাস্টটার ডিজাইন মেথডোলজি টোটালটা আলাদা। এখন আমাদের এই যে হ্যান্ড বেয়ারিং এবং ফ্রিকশন পাইল আমি কখন ডিজাইন করব সেটার একটা জাস্ট আমরা একটা ডিফারেন্স বিটুইন হ্যান্ড বেয়ারিং পাইল এবং ফ্রিকশন পাইল। প্রথম হচ্ছে when piles transfer load of the building through a soft soil strata to a suitable bearing stratum at greater depth, then it is called a hand bearing pile. মানে আমাদের যে লোডের যে পাইলের লোড ট্রান্সফারটা, কলামের লোডটা আমি সুইটেবল একটা জায়গায়, যেখানে আমার সফট সয়েলের স্ট্রাটা থেকে একদম হ্যান্ড বেয়ারিং এর যে এটা আছে সুইটেবল বেয়ারিং স্ট্রাটাম হার্ড লেয়ারে আমি যেটা দিব সেটার নাম হচ্ছে আমি ওই হ্যান্ড বেয়ারিং পাইল বলতেছি। মানে একটা শক্ত একটা স্থানে পাইলটাকে রেস্ট করে দেওয়া। আর ফ্রিকশন পাইল কখন বলছে? when piles transfer the loads only by means of skin resistance, ওর স্কিনের যেটা রেজিস্ট্যান্স পাওয়া যাবে। মাটির সাথে তো তার গাটা লাগে আছে, তাই না? এই গাটা যে লেগে আছে, এই যে স্কিনটা, এই স্কিন রেজিস্ট্যান্সের যে বিষয়টা, এই স্কিন এটা ডায়া যত বেশি হবে তত কিছু স্কিন রেজিস্ট্যান্স বেশি হবে, ডায়া যত কম হবে
তত স্ক্রিনের এরিয়া পেরিমিটারটা কম পাবে, সুতরাং স্ক্রিন রেজিস্ট্যান্স কম পাবে, আর যত বড় হবে তত স্ক্রিন রেজিস্ট্যান্স বেশি হবে। সো এইটাও কিন্তু একটা ইস্যু, এই স্ক্রিন রেজিস্ট্যান্স উইদাউট এনি এন্ড বেয়ারিং, কোনো এন্ড বেয়ারিং নাই, তাহলেও আমি এটা বলতে যে ফ্রিকশন পাইল। এবং দ্য লোড ইজ টেকেন বাই হার্ড স্ট্রাটা, the load is taken by friction developed between side of the pile and surrounding ground. আর hard strata is essentially required, hard strata is not essentially required. ফ্রিকশন পাইলে হার্ড স্ট্রাটা না পাইলেও চলবে, কিন্তু ওইটাতে কিন্তু এন্ড বেয়ারিং এ পাইলে ডিজাইন করার সময় অবশ্যই হার্ড লেয়ার লাগবে। It is used to transfer load through water to or soft soil. It is used to transfer loads through a depth of friction. ঠিক আছে, এটা জাস্ট আমি একটা আপনাদেরকে দুইটা বোঝানোর জন্যই আমরা দিছি। স্পেসিং গুলো ফর ফ্রিকশন পাইলের জন্য 3 × D এবং এন্ড বেয়ারিং পাইলের জন্য 2.5 × D এবং পাইলের রক 2 × D। এটা জাস্ট পাইলের সেন্টার টু সেন্টার কত হবে এটাই মূলত বোঝানোর জন্য। আমি কখন 3D দিব, কখন 2.5, অনেকের আবার প্রশ্ন থাকে যে যে কত দিব পাইলে সেন্টার টু সেন্টার, এটার জন্য আমি এটা ইয়া করেছি। সো এখন আমরা একটা পাইল কয়টা হবে সেটা আমরা একটু দেখতে চাই। সেটা হচ্ছে, দেখেন আমি একটা জাস্ট স্ক্রিনশট নিয়ে আসছি, একটা লোড এফজেড একটা আমার ইটেপস থেকে 415.8 কিপস আমি একটা নিয়ে আসছি। এই জিনিসটা 4.51.881 কিপস ওই কলামে লোড আসছে এবং এমএক্স এমওয়াই একটা আসছে, যদিও এটা এমএক্স 11.16, এমওয়াই 13.64। এটা কিভাবে আনতে হয় এটা আপনারা সবাই জানেন। সো এইটার মানগুলো জাস্ট আমি এখানে প্লেস করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে দিতে হবে আমার কলামের ডায়া, কলামের সাইজ, যে কলামটা নিচে আমি ডিজাইন করি সেই কলামের সাইজ, এফওয়াই, অ্যাপ্রাইমসি, পাইল ডায়া কত ইঞ্চি পাইল দিচ্ছি, পাইল ক্যাপাসিটি যতক্ষণ ধরে এই যে পাইল ক্যাপাসিটি যেই লেন্থে রাখবো 70 ফিট লেন্থে রাখবো 113 কিপ বা টন, টনটাকে একটু কিপে নিয়ে যাবেন কষ্ট করে, টনটাকে একটু কিপে নিয়ে যেতে হবে, এটা কনভার্সন করে নিয়ে আসবেন, এখানে কিপ বসাবেন, পাইলের লেন্থ দিবেন 70 ফিট, কলামের লোড দিবেন, এমএক্স এমওয়াইটা দিবেন, দেওয়ার পরে আপনাকে এখানে শো করবে কতটা পাল লাগবে। এই হচ্ছে শেষ, আপনার কাজ শেষ। হ্যাঁ, ওই কলামের নিচে সে আমার এইটা কলাম আছে, এখানে লোড যা আছে আমি জানি না লোড কত দিছি, 160 কিপ দিছি, আমার মনে হয় 415 কিপ করে দিই, তাহলে আমাদের এটা হয়ে গেল 415 কিপ, এটা হচ্ছে 11.16, 13.64, তাহলে 4টা আসে 4.0, তাহলে 4টা আমি কলাম, এই যে কলাম, এখানে একটা পাইল, এখানে একটা পাইল, এখানে একটা পাইল, 4টা পাইল আমার দিয়ে দিলাম। কত ইঞ্চি ডায়া? 24 ইঞ্চি ডায়া, 70 ফিট লম্বা, 24 ইঞ্চি ডায়া, 70 ফিট লেন্থ। আর কোনো কোয়েশ্চেন আছে কিনা দেখেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ডিস্টেন্স, এই যে কতক্ষণ একটু আগে বলছিলাম, এই যে ফ্রিকশন পাইল হলে 3D, এন্ড বেয়ারিং পাইল হলে 2.5D, 2.5D ওর ইয়া থাকবে, কি থাকবে 2.5D ওর এই ডায়া হচ্ছে 24, 2.5 ইন্টু 24 কত হয়, কত ইঞ্চি মানুন তো, 2.5D 60, এই সেন্টার থেকে এই সেন্টার 60 ইঞ্চি, 5 ফিট। আর এইটা থাকবে এই জায়গায়, এই জায়গায় এসটা থাকবে মনে হয় 2D, মানে 1.5D, 1.5D এখানে নাই, এটা কোন একটা জায়গায় আমাদের আছে। হ্যাঁ না, এটা সাইডটা দেওয়া নাই, এটা স্পেসিংটা দেওয়া আছে।
স্পেন্টে দেওয়া আছে, বাট এটা সাইডটা দেওয়া নেই। আমরা সাধারণত 1D অথবা 1.5D এরকম রাখি, মানে 24 ইঞ্চি, এখান থেকে 24 ইঞ্চি আমরা 1 অথবা 1.5D। তাহলে তো আমরা এখান থেকে ফাইল কেবল সাইজ পেয়ে গেছি, কিন্তু এখানে এইচসি কি ফাইল কেবল সাইজের জন্য আলাদা সাইজ তো কিছু নেই, সাইজ এটাই, সাইজ তো এখান থেকেই পাচ্ছি। এখান থেকে সাইজ কোনো বিষয় না, এখান থেকে দরকার তো পাইলের সংখ্যা। না, file- সাইজ যেটা পাবেন সেটা হচ্ছে যে একটাই শর্ত, পাইলের সেন্টার টু সেন্টার যাই করেন ভাই, আপনি আমাকে না না 3 পয়েন্ট ফাইল কেবল সাইজটা বল, ফাইল কেবল সাইজ, সাইজ তো এখানে পাবেন আপনি। এখন দেখেন 1.5D, এখানে পাচ্ছি, এটাকে আলাদা কোনো না 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 না, ওইটার কোনো সূত্র নাই। থিকনেসটা আছে এখানে থিকনেস সংখ্যা আছে, সংখ্যা আছে, নট থিকনেস নাই। এটা থিকনেস কই পাইছেন আপনি? কোথায়? এই যে স্যার আমি এখানে দেখতে কই থিকনেস? আমি তো থিকনেসের কথা কিছু বলিনি। না না এরপরে পাইল ক্যাপের থিকনেস, হ্যাঁ আচ্ছা, ওখানে থিকনেস আর আলাদা জিনিস। আমি এখন থিকনেসের কথা বলি না, কিন্তু আমি সংখ্যার কথা বলছি। পাইল ক্যাপের সংখ্যা কেমন বের করতে পারবো? পাইলের সংখ্যা কি কি আমার ইম্প্যাক্ট, পাইল ক্যাপের জন্য আমার মেইন ইম্প্যাক্ট হচ্ছে যে পাইল ক্যাপাসিটি, ওই পাইল কত লোড নিতে পারে, এটা আমার জন্য মেইন ইম্পর্টেন্ট জিনিস। ব্যাপারটা বুঝছেন? এইটা ধরে আমাকে পাইলের রিকোয়ারমেন্ট বের করতে হবে। এখন পাইলের রিকোয়ারমেন্ট তো আমরা বের করে ফেলছি, 24 ইঞ্চি ডায়া, 70 ফিট লম্বা, 4টা পাইল এই কলামের জন্য। এরকম প্রত্যেকটা কলামের লোড ধরে ধরে আপনাকে পাইলের সংখ্যা বের করতে হবে। আচ্ছা, বের করার পরে এখন এটা রড কি হবে, এটা একটা ইস্যু আছে না? রড একটা, আমি তো পাইল করলাম, কিন্তু রডে আমাদের হচ্ছে যে এখানে আছে কিনা আমি জানি না, এই যে একটা বিএনবিসি একটা মিনিমাম রড আমার অলরেডি দেওয়া আছে। এই মিনিমাম রড যদি 500 mm ডায়া হয়, 16 মিলি 8টা রড, 600 mm হলে 16 মিলি 8টা, ঠিক আছে। ল্যাটারাল হুক হচ্ছে এই যে 8 মিলি 250 সেন্টার। এটা একটু দেখেছি, গাইড দেওয়া আছে, গাইডেন্স অফ মিনিমাম স্টিল বোর্ড কাস্ট ইন পাইলস, ঠিক আছে। কত ইঞ্চি ডায়ার জন্য কি রড দিবেন এটা এখানে বলা আছে। শেষ। এখন আসেন পাইলের সংখ্যা আমরা পাইছি। এখন পাইল ক্যাপ থিকনেস তো, হ্যাঁ হ্যাঁ, কি পাইলের হাইট কি? ওইটা তো ওইখান থেকে আসি না, এই যে 70 ফিটের, আমি যে পাইল ক্যাপাসিটি নিচে কিভাবে 70 ফিট রাখতেছি বলেই তো এটা নিচ্ছি। আমি যদি 65 ফিট নেই তাহলে 107 ধরবো পাইল ক্যাপাসিটি, 7 টন, কিন্তু এটা আবার কিপে নিয়ে যাই দেখেন, আবার টন বসাই দিয়েন না। তারপর হচ্ছে যে আমি যদি 60 ফিট লেন দেই, আমি নিতে পারবো 60। এখন আপনি যত ডেপথ নিচে যাবেন তত পাইল ক্যাপাসিটি বাড়ে যাবে। কোয়েশ্চেন আছে কিনা দেখেন, বলেন। এদিকে কমে গেছে আবার। আমার এই যে কিউমুলেটিভ ডেপথ যত বাড়বে টন বেড়ে যাবে, টন বাড়বে। এই যে 107, 113, 118 টন বেড়ে যাচ্ছে। এই টনটা আবার ইম্প্যাক্ট করতেছে কোথায়? পাইলের সংখ্যায়। দেখেন, আমি যদি পাইল ক্যাপাসিটি 100-150 করে দিই, 3.5টা দিতে পারবেন না, 4টা। এটা যত বাড়বে 160, দেখছেন এদিকে পাইলের সংখ্যা কমতেছে, 180, 3টা হয়ে গেছে। ব্যাপারটা বুঝছেন? এদিকে যত পাইল ক্যাপাসিটি বাড়াবেন পাইলের সংখ্যা তত কমতে থাকবে। পাইল ক্যাপাসিটি কার সাথে ডিপেন্ডেন্ট? পাইল ক্যাপাসিটি কার সাথে? সবচেয়ে বড় জিনিস হচ্ছে পাইলের ডায়ার সাথে। 24 ইঞ্চি করে দেন, তারপর হচ্ছে যে ফ্যাক্টর অফ সেফটি 2 করে দেন। এই দেখেন 154 করে যাচ্ছে। আর ফ্যাক্টর অফ সেফটি 2 করতে গেলে আপনার ওই ধারাগুলো পুয়ার কন্ট্রোল নাকি গুড কন্ট্রোল, ওখানে চলে যেতে হবে, ওইখান থেকে আসতে হবে আবার। তাহলে দেখেন একটার সাথে একটা লিঙ্ক আপ, কিন্তু ক্লিয়ার। আর থিকনেসের বেলায় আপনি এখানে খুব ইজি, থিকনেসের বেলায় সেটা হচ্ছে 15-25 কলাম, অ্যাপ্রাইমসি ফ্যাক্টর লোড 4 DL এবং 1.7 DL করে আপনাকে এখানে কিপ বসা দিবেন। পাইল ক্যাপের থিকনেস অফ পাইল ক্যাপ 24 ইঞ্চি দিয়ে আপনি দেখবেন যে এটা ইয়া হয় কিনা, থিকনেস ওকে কিনা। থিকনেস যদি 20 ইঞ্চি দেন ওকে, 18 ইঞ্চি দিলে ওকে, কিরে সব জায়গায় ওকে হয়ে যাচ্ছে। 15 ইঞ্চি দিলাম ওকে, কিরে থিকনেস না দিলেও না 10 ইঞ্চি দিলে ও 12।
14 ইঞ্চি পর্যন্ত সে নিচ্ছে আর কি। যাই হোক, এই থিকনেসটা আসলে বেসিক্যালি আপনাকে এখানে পাস করানো যাবে না। এই থিকনেসের জন্য আপনাকে চেক করে নিতে হবে এই থিকনেসটা। মেইন কিন্তু থিকনেস, পাইল ক্যাপের মেইন জিনিস হচ্ছে পাইল ক্যাপের থিকনেসটা হচ্ছে আপনার জন্য ভাইটাল ইস্যু। তো এইটা আপনাকে এখানে ম্যানুয়ালি আপনি 5 ইঞ্চি 4 চেক করবেন, বাট এটা নট সাফিসিয়েন্ট। আপনাকে এটা সেফে চেক করতে হবে, আপনাকে সেফে চেক করতে হবে। সেফে চেক না করলে আপনি পারবেন না। ঠিক আছে, তাহলে এক ডিরেকশনে আপনি দুইটা দেন, ওয়াই ডিরেকশনে দুইটা দেন, দিয়ে আপনি ওকে করে এভাবে করে আপনি এ বি আপনি দুইটা নিলেন। ইয়া এখন আপনি এখানে ওই ইটেপসের মতো আপনাকে এখন সমস্ত কিছু বানাইতে হবে। ম্যাটেরিয়াল বানাবেন, আমি বানায় রাখবেন, আপনারা নতুন করে ইয়া করবেন। স্ল্যাব প্রপার্টিজ বানাবেন, ঠিক আছে, স্ল্যাব প্রপার্টিজ। তারপর হচ্ছে বিম ইয়া করতে হবে আমাদের, যেহেতু পাইল করব আমরা। পাইল ক্যাপ, ম্যাট 24 ইঞ্চি, চব্বিশ। তো যাই হোক, আমরা এটা আসলে আমি পাইলটা ইয়াটা আমি পরে দেখাবো। আমি জাস্ট আপনাদেরকে ইয়া দিয়েছি, এখানে আমাদের প্রত্যেকটা স্ল্যাব ম্যাট রাখতে হবে, পাইল ক্যাপটা, তারপর হচ্ছে পাইল রাখতে হবে, একে আমাদের এখানে রান দিয়ে চেক করে দেখতে হবে যে আসলে আমাদের আসলে নেক্সট ক্লাসে আমরা এটা করব, কারণ অলরেডি আমাদের 2 ঘন্টা পরে ফেলছি। আর আপনার কি ধৈর্য আছে নাকি? ধৈর্য নাই, ওদের তো ধৈর্য একবারে থাকার কথা না, কারণ ওরা স্টুডেন্ট মানুষ এখনো। আপনারা যারা কর্মজীবন আছেন তাদের ধৈর্য বেশি। তো এইটা আমাদের আসলে ম্যাটের মতো করেই করতে হবে, কেমন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড। যারা মেরিট তারা ধৈর্য বেশি। তো এইটা ক্ষেত্রেও কিন্তু আমাদের ইয়া